আজকে আমাদের ক্লাসটা হচ্ছে অস্থির। তো অস্থির ক্লাসের ক্ষেত্রে আপনাদের ধারণা আছে কিনা যে কি, কি থাকে? ইউজুয়ালি ২ টা পেপার থাকে সার্জারি পেপার 1, পেপার 2। পেপার 1 এ থাকে 16 নাম্বার, আ আ 5 নাম্বার আর হচ্ছে গিয়ে 40 থাকে হচ্ছে পেপার 2 তে। ঠিক আছে? এখন এই 60 যেটা সেটাকে 10 স্টেশনে ডিভাইড করা হয়। অর্থাৎ প্রত্যেক স্টেশনের স্টেশন হচ্ছে গিয়ে 6 নাম্বারের থাকে। সার্জারি পেপার 1 এ। পেপার 2 তেও ১০ টা স্টেশন থাকবে কিন্তু সেখানে প্রত্যেক স্টেশনে ৪ নাম্বার করে থাকবে। আচ্ছা। এখন এই যে প্রত্যেক স্টেশনে 6 নাম্বার ইউজুয়ালি 4 to 5 কোয়েশ্চেন থাকে। প্রত্যেক স্টেশনে 5 মিনিটস থাকে। এই 5 মিনিটস কিন্তু আপনি আপনার খাতা নিবেন, নাম লিখবেন। প্রত্যেক স্টেশনেই খাতা থাকবে, খাতা দেয়া থাকে। বাইরে থেকে আবার আপনাকে খাতা কালেক্ট করতে হবে না। প্রত্যেক স্টেশনে খাতা দেওয়া থাকে, একটা পাশে একটা বাস্কেট ওর একটা বক্স দেওয়া থাকে, সেটাতে আপনি লেখার পরে ড্রপ করে যাবেন। আগের পরীক্ষাও আপনারা যেভাবে আ ফার্স্ট প্রব, সেকেন্ড প্রব দিয়েছেন এইভাবে। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি। এই ব্যাচে কি কোনো ফরেন স্টুডেন্ট আছেন কিনা? জি না স্যার। আচ্ছা ঠিক আছে। তাইলে মানে এই আমাদের এই বাংলা বললে সমস্যা নাই। অন্য ব্যাচ গুলায় ছিল, ওদেরও তো একটু আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম ছিল। আমি চেষ্টা করেছি যে আ ইংলিশে ইয়ে করা নেওয়ার জন্য। কিন্তু এই ইয়েতে যেহেতু আপনারা সবাই হচ্ছে বাংলা ইয়েতে আছেন বা ফরেন স্টুডেন্ট নাই, আমরা চেষ্টা করব বাংলায় বলার যতদূর সম্ভব। আচ্ছা। তো এই যে পেপার 1 এর 60 বললাম, একটা সেশনে থাকবে 6 নাম্বার 5 মিনিটস। এই 5 মিনিটস এর ভিতর আপনি টেবিলে বসবেন, পেপার নিবেন। উপরে ২ টা জিনিস লিখতে হয়। স্টেশন নাম্বার লিখতে হয় আর হচ্ছে আপনার ইয়ে লিখতে হয়। একটা নাম অথবা রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে? ওইখানে মার্ক করা থাকে আপনি কি লিখবেন। আ ইউজুয়ালি নাম আমরা দেই না। রেজিস্ট্রেশন নাম্বার ও রুল নাম্বার থাকে। ঠিক আছে? আচ্ছা। আর এরপরে আপনি ওই একটা পিকচার দেওয়া থাকে। এখন কিন্তু সব স্টেশন গুলায় অ্যাকচুয়াল ইন্সট্রুমেন্ট থাকে না। অ্যাকচুয়াল স্পেসিমেন থাকে না। ঠিক আছে? এক্স-রে গুলো অ্যাকচুয়াল এক্স-রে থাকে না। সবগুলাই পিকচার থাকে। ইন্সট্রুমেন্টের পিকচার থাকে, স্পেসিমেনের পিকচার থাকে। কারণ ওই যে আপনাদের সেন্ট্রাল ওসপি যখন হয়েছে তখন এইরকম সিস্টেম করে ফেলা হয়েছে যাতে সব ইনস্টিটিউশনে প্রশ্ন করতে সুবিধা হয়। হুম, সকালে প্রশ্ন খুলে হচ্ছে স্টেশন সেট করা হয়। ঠিক আছে? আপনাদের হয়তো যখন আ ৯ টায় পরীক্ষা শুরু হবে, ৮ টার সময় যখন প্রশ্ন ওপেন করা হয়, ওপেন করে কিন্তু সেট করা হয়। এর আগে একমাত্র মডারেটর ছাড়া কেউ জানেন না যে ওই প্রশ্নে কি আছে। হুম? স্যাররা হয়তো বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন দিয়েছেন। একমাত্র মডারেটর যিনি থাকবেন, তিনি হয়তো জানেন পুরা কোয়েশনটা কি আছে তিনি জানেন। অন্য কেউ কিন্তু জানেন না। তো ৮ টার সময় থেকে রেজিস্ট্রার যারা আছেন তারা স্টেশন গুলা সেট করেন, হল সুপার সহ। তারপরে ৯ টায় পরীক্ষা শুরু হয়। তো সুতরাং আপনার ওই স্টেশন গুলাতেই দেখবেন যে পেজ দেয়া থাকবে, পাশে বাস্কেট দেয়া থাকবে। লিখবেন, ড্রপ করবেন। আর এক স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়া এটার জন্য কিন্তু কোনো টাইম দেওয়া নাই। ঠিক আছে? আলাদা কোনো সময় নেই। অর্থাৎ ধরেন আপনি 30 সেকেন্ড ধরে রাখেন যে ওইখানে যাবে। তো আল্টিমেটলি যে 4 মিনিট 30 সেকেন্ডের মতো আপনারা পাবেন। এইরকমই বা ৪ মিনিটের মতো পাবেন। ৪ টা থেকে ৫ টা কোয়েশ্চেন দেয়া থাকে। বেশিরভাগ সময় ইন্সট্রুমেন্ট, এক্স-রে, স্পেসিমেন যেগুলা থাকে সেগুলায় ১ম প্রশ্নই থাকে আইডেন্টিফিকেশন। ঠিক আছে? এরপরে ২ ১ টা এলিমেন্টারি কোয়েশ্চেন থাকে। 4th or 5th কোয়েশ্চনটা একটু মানে আ ইন ডেপথ কোয়েশ্চন থাকে। ঠিক আছে? তো বেশিরভাগ প্রশ্নের উত্তরই কিন্তু ১-২ কথায় দেয়া যাবে। কখনো যদি ইন্ডিকেশন এ বলা হয় যে 4 or 5 ইন্ডিকেশন মেনশন করার জন্য তাহলে আলাদা কথা। কিন্তু বেশিরভাগ কোয়েশ্চন একদম স্ট্রেইট ফরওয়ার্ড দেওয়া যাবে। ঠিক আছে? এইটুকু হইলো আপনাদের সিচুয়েশন। আচ্ছা। এখন এই ১০ টা স্টেশনে কি, কি থাকে? কখনো এটা খুব ফিক্সড কিছু নাই। সাধারণত সবগুলা কম্পোনেন্ট টাচ করার চেষ্টা করা হয়। যেমন ইন্সট্রুমেন্ট আছে, স্পেসিমেন আছে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনাদের ইমেজিং গুলা থাকে, অপারেটিভ সার্জারি থাকে। আর প্রসিডিউর একটা স্টেশন গত আ ১.৫ ২ বছর থেকে দেওয়া হচ্ছে সাধারণত। অনেক সময় দেওয়া হয়, অনেক সময় এটা স্কিপ করা হয়। প্রসিডিউর থাকার সম্ভাবনা আছে। এই তো এই জিনিসগুলো অপারেটিভ সার্জারি থাকে। তাইলে এক্স-রে তে ইউজুয়ালি ২ টা আ এক্স-রে বলেন বা ইমেজিং বলেন সেখান থেকে ২ টা ইয়ে থাকে, সেশন থাকে। একটা প্লেন এক্স-রে আর একটা আপনার হচ্ছে আমরা যেটা কন্ট্রাস্ট এক্স-রে বলি, সেই কন্ট্রাস্ট বা ডাই সহ যে এক্স-রে যেগুলো থাকে সেগুলা দেওয়া হয় ইউজুয়ালি। আচ্ছা, এইখানে ব্যাপার আছে যে প্লেন এক্স-রে সবসময় যে আপনার
চেস্ট অর অ্যাবডোমেনে থাকবে সেটা নাও হইতে পারে। অর্থোপেডিক এক্স-রে থাকতে পারে। কারণ আপনাদের পেপার 1 এ আপনারা জানেন যে অর্থোপেডিক্স ইনক্লুডেড। সুতরাং অর্থোপেডিক্স এর এক্স-রে গুলাও কিন্তু ওইখানেই থাকে। ইউজুয়ালি ওইটাই হয়। যে পেইন এক্স-রে যদি দেওয়া হয় ইউজুয়ালি দেখা যায় যে ওইটা অর্থোপেডিক্স এর থাকে। একটা ফ্র্যাকচারের এক্স-রে বা ট্রমার এক্স-রে ইউজুয়ালি দেওয়া হয়। আর স্পেসিমেন ইউজুয়ালি একটা থাকে। যে স্পেসিমেনই থাকুক একটা থাকে। এই তো গেল স্পেসিমেন, ইনস্ট্রুমেন্ট, এক্স-রে। আচ্ছা ইনস্ট্রুমেন্ট ইউজুয়ালি 1 or 2 দেওয়া হয়। আরেকটা কম্পোনেন্ট হচ্ছে অ্যাপ্লায়েন্স। অ্যাপ্লায়েন্স জিনিসগুলা কি? যেমন হচ্ছে টিউবস গুলা, অল টিউব, ব্রেইন টিউব, নেসোগ্যাস্ট্রিক টিউব, ক্যাথেটার, চেস্ট ড্রেইনেজ টিউব, ট্রাকিওস্টোমি টিউব এই জিনিসগুলা ইউজুয়ালি দেওয়া হয়। তো এইটা হচ্ছে আপনাদের মোটামুটি ভাবে ওভারভিউ। আমি একটু দ্রুত বলছি, আপনারা চাইলে লিখেন অথবা না হইলে শুনেন, শুনলেও সমস্যা নাই। এইটা হচ্ছে ওভারভিউ। তো এখন দেখেন আপনাদের কিন্তু এই যে ব্লগ পোস্টিং এর যে শিডিউলটা রোস্টারটা করা হয়েছে সেখানে দেখেন প্রত্যেকটা কম্পোনেন্ট গুলো টাচ করে যাওয়া হয়। এক্স-রে, তারপর হচ্ছে স্পেসিমেন ছিল, তারপর ইনস্ট্রুমেন্ট ছিল, অপারেটিভ সার্জারি ছিল, প্রসিডিউর ছিল, ডাটা ইন্টারপ্রিটেশন, অ্যাপ্লায়েন্স। আপনি যদি শিডিউলটার দিকে তাকান তাইলে আপনি মোটামুটি কি থাকবে 10টা সেশনে ধরে নিতে পারবেন। এই তো। এইটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা। তাইলে আমরা আমাদের মেইন ইয়েতে যাই। আজকে ইন্সট্রুমেন্টের ক্লাসে আমরা কতগুলো ইন্সট্রুমেন্ট দেখবো আর আগামীকালকেও ইন্সট্রুমেন্টের ক্লাস আছে। সেই ইন্সট্রুমেন্টে আমরা কমপ্লিট করব। এর ভিতরে আজকে যদি আপনাদের কোনো কোয়েশ্চন থাকে আজকেও জিজ্ঞেস করতে পারেন। দেখেন আপনারা মানে যেকোনো সময় অনেক সময় আছে একটা প্রশ্ন যদি মাথায় থাকে পরে করতে গেলে ভুলে যাবেন। ওই সময় করে ফেলবেন। ঠিক আছে? একটা ইন্সট্রুমেন্টের আপনি মনে করলেন যে আমি পরে করব। পরে করলে মনে থাকবে না। এখন করে ফেলবেন। তারপরেও যদি যখন পরে আবার যখন রাতে রিভাইজ দিবেন বা রাতে একবার চোখ বুলায় যাবেন, তখন যদি দেখেন যে না এই জিনিসটা প্রশ্ন মাথায় আসছে কালকে করে ফেলবেন। তাতে হইছে যে এই ক্লাসগুলাতেই যেন আপনাদের এই ইন্সট্রুমেন্ট রিলেটেড কোয়েশ্চন গুলা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? আমার এই স্লাইড কি ভিজিবল? জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেখেন এখানে একটা কমিক স্ট্রিপ থেকে এটা নেয়া, তাই না? অনেকের সাথে হয়তো এটার সাথে পরিচয় আছে। অনেকেরই দেখবেন যে এটার সাথে পরিচয় আছে। এখানে কি একজন গুরুজির কথা বলা আছে না? ২ জন গুরুজি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় আছে দেখেন। যে "The end is near. The path you have chosen is dangerous. Stop." হুম? আচ্ছা। দেখেন একটা স্ট্রেইট ফরওয়ার্ড মেসেজ না? যে "end is near. The path you have chosen is dangerous." এখন এটা শুনে কি মনে হচ্ছে? যে মনে হয় পরকালের কথা বলছেন। হ্যাঁ? ২ জন সাধু পুরুষ দাঁড়ায় আছেন, পরকালের কথা বলছেন। তো দেখেন একজন হচ্ছে গাড়ি ড্রাইভ করে আসতেছে। সে বলছে যে, "তোমরা হচ্ছে গিয়ে উম ভুয়া, চিপ, চিট" ঠিক আছে? বলে আমাকে কি থামাইতে পারবা? গাড়ি নিয়ে চলে গেছে। আসলে কিন্তু গুরুজি অন্য কথা বলছিলেন। এই যে "দ্য এন্ড ইজ নিয়ার" মানে হচ্ছে এখানে দেখেন 4th পিকচারে ব্রিজটা হচ্ছে ব্রেকডাউন হয়েছিল অলরেডি। ওইটাই বলতে চাচ্ছেন যে এন্ড ইজ নিয়ার। তুমি আর সামনে আগায়ও না। যে পথ বেছে নিছো ওইটাতে ডেঞ্জারাস ইয়ে আছে। পানিতে পড়ে গেছে। স্বাভাবিক সে তো গাড়ি তো থামায় নাই। তো লাস্টে দেখেন এইটাই হচ্ছে আমাদের রিয়ালাইজেশন যে গুরুজি আই থিংক উই শুড জাস্ট সে হুম, ওয়ার্নিং দ্য ব্রিজ ইজ আউট। তাই না? তো গুরুজিও বলতেছে হ্যাঁ এটাই বলা উচিত ছিল। তা তো এখন দেখেন এটা বলার কারণ হলো আপনাদের ওসপিতে স্পেসিফিক আনসার চায়। আমরা অনেক সময় লিখি না যে ফার্মাকোলজিতে প্রশ্নের অ্যাডভার্স ইফেক্ট লিখতে লিখতাম যে নসিয়া, ভমিটিং, ডায়রিয়া, ঠিক আছে? অল্টারেশন অফ বাওয়েল এইগুলা লিখতাম। তো এই সবগুলাতে ওষুধ ড্রাগেই কিন্তু কম বেশি এগুলা হয়। তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনাদের ওসপি পরীক্ষাটা হচ্ছে একটা মানে জাস্ট একটা ক্যামেরার স্ন্যাপের মতো। রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, একটা স্ন্যাপ নিছেন। ওই স্ন্যাপে কি আছে? আপনি ওই সময় একদম স্পেসিফিক ওই স্ন্যাপে কি আছে ওইরকম।
তো এই কারণে আনসার গুলো স্পেসিফিক হইতে হবে। যদি ভ্যাগ আনসার হয় যে না এটা স্পেসিফিক না, দ্য এন্ড ইজ নিয়ার টাইপের, তাইলে কিন্তু ঐরকম গাড়ি ব্রিজ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন এই স্লাইড কি ভিজিবল? আচ্ছা। এটা আপনাদের একটা প্রপার কোয়েশ্চন। একবার একটা দেওয়া হয়েছিল হয়তো বছর ২-১ আগে। একটা ইন্সট্রুমেন্টের ইয়ে ছিল স্টেশনে। দেখেন এই প্রশ্নগুলা কিরকম ভাবে থাকে। যে ১ম এ একটা স্টেশন নাম্বার দেয়া থাকে যে লুক এট দ্য পিকচার অফ দ্য ইন্সট্রুমেন্ট এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চন। ঠিক আছে? এখানে ৬ টা কোয়েশ্চন দেওয়া আছে। যে ফার্স্ট কোয়েশ্চন রাইট ডাউন দ্য নেম অফ দ্য ইন্সট্রুমেন্ট। এটাতে ১ নাম্বার। হোয়াট আর দ্য পার্টস অফ দ্য ইন্সট্রুমেন্ট? হাউ ডু ইউ স্টেরিলাইজ দ্য ইন্সট্রুমেন্ট? নেম আদার 2 instruments that do the same purpose done by this instrument. Define amputation. Write down 4 indication of amputation. দেখেন 4 or 5 কিন্তু একটু ডিফিকাল্ট। বাকি কিন্তু সবগুলাই ইউজুয়ালি মানে 1 or 2 সেন্টেন্সে উত্তর দেয়া যাবে। যে নেম দ্য ইন্সট্রুমেন্ট সেটা জাস্ট নাম বললেই উত্তর শেষ। হ্যাঁ, ইট ইজ দ্য আ পিকচার অফ এভাবে লেখার দরকার নেই। আগে যখন আমরা টেবিল ভাইবা ছিল, টেবিলে হচ্ছে আপনাদের এক্স-রে থাকতো, ইন্সট্রুমেন্ট থাকতো। তখন ইন্সট্রুমেন্ট হাতে নিয়ে ফরেনসিক আপনারা দেখেন না ইন্সট্রুমেন্ট হাতে নিয়ে বলতে হয়। হ্যাঁ, কিভাবে ধরবেন? ছুরি কিভাবে ধরবেন? গলার ফাঁস কিভাবে ধরবেন? অনেকভাবে ধরার সিস্টেম আছে না? তারপর ওই যে পয়জনের স্মেল কিভাবে নিতে হয়? বোতল ধরতে হয়। তারপর এইভাবে করতে হয়। তো এইখানে কিন্তু স্ট্রেইট ফরওয়ার্ড আনসার। যে রাইট ডাউন দ্য নেম অফ দ্য ইন্সট্রুমেন্ট মানে জাস্ট আপনি ইন্সট্রুমেন্ট নাম দিয়ে শুরু করবেন। কোনো আলাদা ইয়ের দরকার নাই। হোয়াট আর দ্য পার্টস অফ দ্য ইন্সট্রুমেন্ট জাস্ট পার্টস গুলোর নাম লিখবেন। আচ্ছা, স্টেরিলাইজেশন একটা ইম্পোর্টেন্ট জিনিস ইন্সট্রুমেন্টের ক্ষেত্রে। এটা যতবার ইন্সট্রুমেন্ট দেয়া থাকুক, যে ইন্সট্রুমেন্ট দেয়া থাকুক ইউজুয়ালি এটা থাকে। ওকে, হ্যাঁ। স্টেরিলাইজেশন থাকে। প্রত্যেকটা ইন্সট্রুমেন্টেই যখন দেওয়া হবে স্টেরিলাইজেশন থাকে। এই ক্ষেত্রে মনে রাখবেন যে ইন্সট্রুমেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি অল মেটালিক ইন্সট্রুমেন্ট, বেশিরভাগ ইন্সট্রুমেন্টই মেটালিক। মেটালিক ইন্সট্রুমেন্ট করা হয় হচ্ছে অটোক্লেভ। ঠিক আছে? আর ল্যাপারোস্কোপিক ইন্সট্রুমেন্ট এন্ড সাম ইন্সট্রুমেন্ট যেগুলাতে পার্টস হিসাবে হচ্ছে রাবার, প্লাস্টিক এরকম জিনিসগুলো থাকে যে অটোক্লেভে হয়তো এটা হার্ম হইতে পারে। এইসব ক্ষেত্রে আমরা কেমিক্যাল স্টেরিলাইজেশন করি। ইউজুয়ালি ল্যাপারোস্কোপি ইন্সট্রুমেন্ট দেখবেন যে একটা বক্সে রাখা থাকে আপনাদের যদি অপারেটিভ থিয়েটারে যাওয়ার বা অপারেটিভ রুমে যাওয়ার এক্সপেরিয়েন্স থাকে দেখবেন যে একটা বক্সে একটা লিকুইড দেওয়া থাকে। এটা হচ্ছে 2% গ্লুটারালডিহাইড। এটার ট্রেড নেম হচ্ছে সাইডেক্স। 15 মিনিটস টু 30 মিনিটস এটাতে হচ্ছে সোক করে রাখতে হয়। হ্যাঁ? কমপ্লিটলি সোক করে রাখলে এই ইন্সট্রুমেন্ট মোটামুটি স্টেরিলাইজ হয়। আচ্ছা। আর এই মেটালিক ইন্সট্রুমেন্ট বললাম অল মেটালিক ইন্সট্রুমেন্ট অটোক্লেভ। ল্যাপারোস্কোপি ইন্সট্রুমেন্টের কথা বললাম কেমিক্যাল স্টেরিলাইজেশন। আরেকটা জিনিস হচ্ছে শার্পস। শার্পস কোনগুলা? যেমন হচ্ছে আপনি এই যে সিরিঞ্জের নিডল, ঠিক আছে? আমরা সিরিঞ্জ ব্যবহার করি সেখানে নিডল থাকে। আমরা সুচার মেটেরিয়াল ব্যবহার করি সেখানে নিডল থাকে। বার্ড পার্কার নাইফ ব্যবহার করি সেখানে কিন্তু একটা ব্লেড থাকে। এগুলো হচ্ছে শার্পস। শার্পস গুলা স্টেরিলাইজেশনের ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে গামা রে রেডিয়েশন আর একটা স্টেরিলাইজেশন বা ইথিলিন অক্সাইড। ঠিক আছে? কেমিক্যাল স্টেরিলাইজেশন। এই ইথিলিন অক্সাইড কিন্তু গ্যাসিয়াস ফর্মে থাকে। নট অ্যাজ লিকুইড। আমি ওই যে বললাম যে ল্যাপারোস্কোপির জন্য যে আমরা 2% গ্লুটারালডিহাইড ইউজ করি সেটা কিন্তু লিকুইড ফর্মে থাকে। কিন্তু ইথিলিন অক্সাইডটা থাকে যখন স্টেরিলাইজেশনের সময় গ্যাসিয়াস ফর্মে। গ্যাস হিসাবে থাকে। আচ্ছা। তাইলে এই অটোক্লেভ ঠিক আছে শার্পস এর জন্য ইথিলিন অক্সাইড or gamma ray রেডিয়েশন আর ল্যাপারোস্কোপি ইন্সট্রুমেন্টের জন্য মনে রাখেন যে কেমিক্যাল স্টেরিলাইজেশন বাই 2% গ্লুটারালডিহাইড। এখানে অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে যে ওটিতে গেছো কিনা ওদের ট্রেড নেম কি? ট্রেড নেমটা হচ্ছে সাইডেক্স। CIDEX সাইডেক্স। ঠিক আছে? এই ৩ টা সহজ কথা যদি মনে রাখেন তাইলে সব ইন্সট্রুমেন্টের স্টেরিলাইজেশন আপনি ইজিলি আনসার করতে পারবেন। যে ইন্সট্রুমেন্টই দেয়া থাকুক। এনিওয়ান এনি কোয়েশ্চন?
স্যার শার্প ইনস্ট্রুমেন্টেরটা কি ইউজ করব স্যার? আচ্ছা, শার্পস যেটা সেটা হচ্ছে গামা রে রেডিয়েশন অর ইথিলিন অক্সাইড, স্টেরিলাইজেশন বাই ইথিলিন অক্সাইড। এটা হচ্ছে এক ধরনের ওয়ান টাইপ অফ কেমিক্যাল স্টেরিলাইজেশন, যেখানে ইথিলিন অক্সাইড গ্যাস ইউজ করা হয় স্টেরিলাইজ করার জন্য। দুইটা ওয়ে তাইলে শার্পস এর জন্য, ঠিক আছে? গামা রে রেডিয়েশন এন্ড স্টেরিলাইজেশন বাই ইথিলিন অক্সাইড। আমাদের ওটিতে কোনটা ইউজ করা হয়েছে? এই গ্যাস যেগুলো আসে সেগুলা কিন্তু সব হচ্ছে অলরেডি প্যাকেট ইয়ে হয়ে আসে, প্যাকেজিং হয়ে আসে। যেমন আপনি নিডল দেখেন, ডিসপোজেবল নিডল, ঠিক আছে? এটা কিন্তু আপনার হচ্ছে যে তার নিডল ফ্যাক্টরি যেটা আছে, ঠিক আছে, ইন্ডাস্ট্রি থেকেই কিন্তু প্যাক হয়ে আসে। যেমন সুচার মেটেরিয়াল অলরেডি কিন্তু প্যাক। আর আমাদের হচ্ছে অপারেটিভ থিয়েটারে আমরা ব্যবহার করি অটোক্লেভ আর কেমিক্যাল স্টেরিলাইজেশন বাই 2% বুটারআলডিহাইড। অর্থাৎ শার্প যেগুলো আসে আপনি খেয়াল করে দেখেন, নিডিল, সুচারের যে নিডিল আর ডিসপোজেবল সিরিঞ্জের নিডিল। আরেকটা হচ্ছে আমাদের যে নাইফের ব্লেড, যেটা বার্ড পার্কার নাইফ আছে, সেই নাইফে হ্যান্ডেলের সামনের অংশে একটা কিন্তু ব্লেড লাগাই আমরা, অ্যাসেম্বল করি। ওই ব্লেডটা কিন্তু প্যাকেট হয়ে আসে অলরেডি, ঠিক আছে? তো ওইখানে ইন্ডাস্ট্রিয়াল স্টেরিলাইজেশন হিসাবে তারা গামারে রেডিয়েশন অর ইথিলিন অক্সাইড ইউজ করে, ঠিক আছে? এই জায়গায় একটু আপনারা স্টেরিলাইজেশন থেকে দু একটা প্রশ্ন হয়তো ভাই জিজ্ঞেস করতে পারে। ওসপিতে এরকম জাস্ট হাউ ডু ইউ স্টেরিলাইজ, আপনি জাস্ট পয়েন্টটা লিখলে হবে। তো ভাইবায় কিছু এক্সট্রা কোয়েশ্চন আপনাদের করে। সেই এক্সট্রা কোয়েশ্চন ইজ মেথড অফ স্টেরিলাইজেশন। যেমন হচ্ছে ফিজিক্যাল মেথড আছে, কেমিক্যাল মেথড আছে। ফিজিক্যাল মেথডের ভিতর হচ্ছে রেডিয়েশন থাকতে পারে, হিট থাকতে পারে, তাই তো? রেডিয়েশন আবার হচ্ছে গিয়ে পার্টিকুলেট অর রে থাকতে পারে। এইরকম ভাগ ভাগ করে মনে রাখেন। যেমন হিট যেটা হিটের ক্ষেত্রে মনে রাখেন যে সেটা ড্রাই হিট হইতে পারে অর ওয়েট হিট হইতে পারে। এখন ড্রাই কি আছে, হট এয়ার ওভেন। ওয়েট আমরা অটোক্লেভ করি, বয়েলিং। তবে যখনই স্টেরিলাইজেশন বলা হবে তখন কিন্তু আর বয়েলিং বলতে পারবেন না। বয়েলিং বলতে পারবেন না কেন? বাই ডেফিনেশন স্টেরিলাইজেশন হচ্ছে কিলিং অফ অল মাইক্রো অর্গানিজম উইথ ইটস স্পোর। সে মাইক্রো অর্গানিজম এবং স্পোরকে কিল করবে, ঠিক আছে? এখন বয়েলিং এ কিন্তু ইউজুয়ালি স্পোর কিল হয় না। সুতরাং বয়েলিং আমরা অনেক সময় আছে ক্লাসিফিকেশন সময় লিখি, আগে মাইক্রোবায়োলজিতে আপনারা যখন পড়েছেন তখন কিন্তু লিখে এসেছেন, কিন্তু অ্যাকচুয়ালি বয়েলিং কিন্তু স্টেরিলাইজেশন না। আপনি যদি স্টেরিলাইজ করতে হয় তাহলে অটোক্লেভ করতে হবে, যদি ওয়েট হিট ইউজ করেন বা ময়েস্ট হিট ইউজ করেন। আর যদি ড্রাই হিট ব্যবহার করে তাহলে হট এয়ার ওভেন ইউজ করা লাগে, ঠিক আছে? এরপরে দেখেন, নেম আদার টু ইনস্ট্রুমেন্টস দ্যাট ডু দ্য সেম পারপাস ডান বাই দিস ইনস্ট্রুমেন্ট। এটার বলার কারণ হইল যে আপনি রিলেট করতে পারেন কিনা। আপনি হয়তো একটা ইনস্ট্রুমেন্ট আপনি চোখের সামনে চলে এসেছে, এটা আজকে সকালে পড়ছেন, লিখে দিয়ে আসলেন। অস্মিতে এটা মাঝে মাঝে চেষ্টা করা হয় যে আপনি রিলেট করতে পারতেছেন কিনা অন্য ইনস্ট্রুমেন্টের সাথে। অর্থাৎ আর কি কি ইনস্ট্রুমেন্ট এই সেম পারপাসে ব্যবহার করা যায়, একই কাজের জন্য ব্যবহার করা যায়, আরো দুইটা ইনস্ট্রুমেন্টের নাম বল। এই তো সহজ প্রশ্ন। এই কোয়েশ্চনে দেওয়া ছিল এম্পুটেশন স, ঠিক আছে? এই কারণে দেখেন এই এম্পুটেশন সর যে ফাংশন এম্পুটেশন, ঠিক আছে, সেটার রিলেটেড দুইটা কোয়েশ্চন দেওয়া আছে। ডিফাইন এম্পুটেশন, রাইট ডাউন ফোর ইন্ডিকেশনস অফ এম্পুটেশন। তাইলে যে ইনস্ট্রুমেন্ট থাকবে তার ফাংশন রিলেটেড দু একটা প্রশ্ন আপনার থাকতে পারে। যেমন সাইনাস ফোর্সে বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেটা দিলে, সেটা যখন দেওয়া হয় সেটা সাধারণত এফসেস ড্রেনেজের কাজে ব্যবহার করা হয়। তখন এফসেস ড্রেনেজ, হ্যাঁ, মেথড অফ এফসেস ড্রেনেজ বা স্টেপস অফ এফসেস ড্রেনেজ দেওয়া হয় অনেক সময় প্রশ্ন হিসাবে, ঠিক আছে? এইটা দেওয়ার মানে না যে এই প্রশ্নটাই আবার এইবার আসবে বা সামনের বার আসবে। ইউজুয়ালি প্রশ্ন রিপিট হয় না, কিন্তু তার ফরমেশন, প্রশ্নের যে ফর্ম যেটা ইউজুয়ালি একই রকম থাকে। ওই নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, পার্টস, স্টেরিলাইজেশন এইভাবেই থাকে। আচ্ছা, পার্টস অফ দ্য ইনস্ট্রুমেন্ট, সব ইনস্ট্রুমেন্টের পার্টস গুলা খুব জরুরি না। হ্যাঁ, কিছু কিছু ইনস্ট্রুমেন্টের পার্টস হয়তো জরুরি, আমরা যখন ডিসকাশনে যাব তখন দেখে নিব। আচ্ছা স্যার হ্যাঁ বলেন।
স্যার অস্পির কোশ্চেনের মধ্যে যেমন এই যে রাইট ডাউন দ্য নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট, এটা কি মানে আমরা ফুল সেন্টেন্সে লিখবো নাকি শুধু নামটা লিখলেই হবে? সেই ফরওয়ার্ড আপনি নাম লিখবেন, ঠিক আছে? যেমন এখানে এম্পুটেশন স ছিল, এম্পুটেশন স লিখলেই হবে, আর কিছু লেখা লাগবে না। ঠিক আছে। তবে কোনো কোনো জায়গায় অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। ফর এন এক্সাম্পল যে কিছু হিমোস্ট্যাটিক ফোর্সেপ আছে, এটা স্ট্রেইট হইতে পারে, কার্ভ হইতে পারে। আর আপনি হিমোস্ট্যাটিক ফোর্সেপ লিখলে হবে না, কারণ পিকচারে হয়তো দেখা যাচ্ছে এটা স্ট্রেইট হিমোস্ট্যাটিক ফোর্সেপ, ঠিক আছে? তখন আপনাকে স্ট্রেইট হিমোস্ট্যাটিক ফোর্সেপ লিখতে হবে। হুম, যেমন সিজার, সিজার হইতে পারে, কার্ভ হইতে পারে, স্ট্রেইট হইতে পারে। তাইলে যদি আপনি পিকচারে যদি দেওয়া থাকে কার্ভ সিজার, আপনি খালি সিজার লিখলে হবে না। অর্থাৎ কোনো কোনো জায়গায় কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ব্যবহার করা লাগতে পারে, এটা ইনস্ট্রুমেন্ট অনুযায়ী, ঠিক আছে? আচ্ছা, ইনস্ট্রুমেন্ট গুলা মনে রাখার জন্য ইনস্ট্রুমেন্টের ফাংশন গুলা মনে রাখবেন, তাইলে দেখবেন যে ইনস্ট্রুমেন্ট, অনেক ইনস্ট্রুমেন্ট আর পেজ লাগবে না। হুম? আমরা যে অপারেটিভ সার্জারিতে যে ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার করি, ঠিক আছে, একটা হচ্ছে যে আমরা ডাইসেকশনের জন্য ব্যবহার করি, ঠিক আছে? আর তারপরে কিসের জন্য ব্যবহার করি? রিট্রাকশন, হিমোস্টেসিস, টিস্যু হোল্ডিং, ক্ল্যাম্পিং, সুচারিং। ইউজুয়ালি এই ইনস্ট্রুমেন্টের যে যেগুলো ব্যবহার করি সেগুলো ফাংশন কিন্তু এর ভিতর থাকে। তবে কিছু কিছু স্পেশাল ইনস্ট্রুমেন্ট আছে, যেমন প্রক্টোস্কোপ, যেমন টিস্যু হোল্ডিং ফোরসেপ, এই সব হোল্ডিং ফোরসেপ, অ্যাম্পুটেশন স, এই জিনিসগুলা কিন্তু একটা স্পেশাল, হ্যাঁ, আরেকটা ক্যাটাগরিতে আপনারা মনে রাখতে পারেন যে এইগুলার ফাংশনটা একটু স্পেশাল। ইউজুয়ালি এই ৬টা ফাংশনই কিন্তু দেখবেন যে ঘুরে ফিরে সব ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আসতেছে। অর্থাৎ আপনি যদি ভাগ করেন ইনস্ট্রুমেন্ট গুলাকে, যে ডাইসেকশনের ইনস্ট্রুমেন্ট কোনগুলা বা ডিসেকশনের ইনস্ট্রুমেন্ট কোনগুলা, রিট্রাকশনের ইনস্ট্রুমেন্ট কোনগুলা, হিমোস্টেসিসের ইনস্ট্রুমেন্ট এইগুলা, টিস্যু হোল্ডিং এর জন্য এই ইনস্ট্রুমেন্ট গুলা ব্যবহার করা হয়, ক্ল্যাম্পিং এর জন্য এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, সুচারিং এর জন্য এই ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। তাইলে গ্রুপ হয়ে গেল, তখন কিন্তু আপনার মনে রাখতে সুবিধা। আপনি যদি একটা একটা করে প্রায় 40 ইনস্ট্রুমেন্ট আছে, অনেক, হুম, 40 ইনস্ট্রুমেন্ট একটা একটা করে মনে রাখতে গেলে ভুলে যাবেন। এই কারণে এইভাবে যদি মনে রাখেন, ভাগ করে নেন, ঠিক আছে, তাইলে মনে রাখা সহজ হবে। আচ্ছা, এইটা আইডেন্টিফাই করা যাচ্ছে, এই পিকচারটা, এটা কিন্তু আপনারা অলরেডি ব্যবহার করেছেন। কোথায় ব্যবহার করেছেন? স্যার অ্যানাটমিতে। হ্যাঁ, বলেন। একজন মাইক অন করেছিলেন, বলেন। সাবিত বলেন। ফোরসেপস। ডেফিনিটলি। হ্যাঁ, তাইলে এটা ডিসেক্টিং ফোরসেপ। আর ডিসেক্টিং ফোরসেপ যদি বলা হয়, তাইলে ইউজুয়ালি আমরা ডিসেক্টিং ফোরসেপ ২ রকম থাকে। হ্যাঁ? একটা হচ্ছে ফাইন টুথেড থাকে, হ্যাঁ, বা ফাইন টিপ থাকে, আর একটা হচ্ছে টুথেড থাকে। অর্থাৎ আপনি দেখেন, এটা টিপটা দেখেন, এই ফোরসেপের টিপটা দেখেন, এই টিপে কিন্তু ২ টা শার্প পয়েন্টেড পার্ট আছে, ঠিক আছে? এইটাকে আমরা টুথ বলতেছি। তাইলে এইটা একটা ডিসেক্টিং ফোরসেপ ডেফিনিটলি। তবে ডিসেক্টিং ফোরসেপ ইউজুয়ালি 2 টাইপের হয়। একটা হচ্ছে ফাইন টিপ অর প্লেন ডিসেক্টিং ফোরসেপ, আর একটা হচ্ছে টুথেড ডিসেক্টিং ফোরসেপ। এটার ক্ষেত্রে দেখেন, যেহেতু তার এখানে একটা পয়েন্টেড এন্ড আছে, আমরা এটাকে টুথেড ডিসেক্টিং ফোরসেপ বলবো। আচ্ছা, ফাংশন কি? সহজ কথা, ডিসেকশনের সময় টু হোল্ড দ্য টিস্যু, ঠিক আছে? এই যখন আমরা ডিসেকশন করি তখন টু হোল্ড দ্য টিস্যু ডিউরিং ডিসেকশন। আচ্ছা, টু হোল্ড দ্য টিস্যু ডিউরিং সুচারিং, আমরা যখন আবার তাকে সেলাই করব, ইনসিশন দিলাম, অপারেশন শুরু হইলো। যখন অপারেশন শেষ হবে তখন তো আবার সেটাকে আমরা সুচার দিয়ে ক্লোজ করে আসি। এই ক্লোজারের সময় কিন্তু ২ টা এন্ড কে হোল্ড করতে, হুম, স্কিনের ২ টা এন্ড কে হোল্ড করতে এই ডাইসেক্টিং ফোরসেপ বা ডিসেক্টিং ফোরসেপ ইউজ করা হয়। তাইলে এই ক্ষেত্রে ২ টা জিনিস। একটা হচ্ছে টু হোল্ড দ্য টিস্যু ডিউরিং ডিসেকশন, আর টু হোল্ড দ্য টিস্যু ডিউরিং সুচারিং অর ক্লোজার অফ দ্য স্কিন। স্টেরিলাইজেশন এজ ইউজুয়াল, আপনাদের যদি জিজ্ঞেস করে কি বলবেন বলেন তো? এটার স্টেরিলাইজেশন কিভাবে করব আমরা?
অটোক্লেভ। অটোক্লেভ, ভেরি গুড। এখন এই পরের সাইডটা দেখেন, আইডেন্টিফাই করতে পারবেন? প্লেন ওই যে ডিসেক্টিং স্যার। ভেরি গুড, প্লেন ডিসেক্টিং ফোর্সেপ। ঠিক আছে, এটা হচ্ছে প্লেন ডিসেক্টিং ফোর্সেপ। কারণ দেখেন এখানে ওই যে আপনার টুথগুলা নাই, এটাকে অনেক সময় ফাইন টিপ ডিসেক্টিং ফোর্সেপও বলা হয়। ঠিক আছে, এটার ফাংশনও কিন্তু সেম। ঠিক আছে, যে আপনি টিস্যু হোল্ড করবেন ডিউরিং ডিসেকশন আর ডিউরিং ক্লোজার অফ দ্য স্কিন। তবে এটা আরেকটা ফাংশন আছে, আমরা যখন হচ্ছে ডায়াথার্মি করি এজ এ কন্ট্রাক্টর, আমরা এই ডিসেক্টিং ফোর্সেপটা ব্যবহার করি। আপনি ইনসিশন দিয়েছেন, একটা ক্যাপিলারি ব্লিডিং হচ্ছে, আপনি ডায়াথার্মি করে বা ভেনাস ব্লিডিং হচ্ছে, ছোট একটা ভেইন থেকে ব্লিড করতেছে, আপনি ডায়াথার্মি দিয়ে ওটা বন্ধ করে দিবেন। অথবা ছোট একটা আর্টারি থেকে, একদম টাইনি আর্টারি থেকে ব্লিড করছে, আপনি ওই আর্টারি উইথ সাম টিস্যু এটাকে দিয়ে হোল্ড করবেন। এটার মাঝে আপনি হচ্ছে ডায়াথার্মি ব্যবহার করবেন। কারণ আমাদের ডায়াথার্মির যে প্রোব থাকে, ডায়াথার্মি কি? A machine which uses heat coagulation to stop the bleeding or for hemostasis purpose. তাই তো, হিট কোয়াগুলেশন এটার প্রিন্সিপল। ঠিক আছে, ইলেকট্রিসিটি দিয়ে হিট প্রডিউস করা হয়, সেই হিটের কারণে কি হয়, এখানে হিট কোয়াগুলেশন কারণে এই হিমোস্টেসিস হয়। তো যখন ডায়াথার্মির যে প্রোব গুলো থাকে সেখানে মনোপোলার থাকে, বাইপোলার থাকে। মনোপোলার যেটা, সেখানে কিন্তু হোল্ড করার কোনো ইয়ে নাই, মেথড নাই। আপনি একটা টাইনি টিস্যু বা ডেলিকেট টিস্যুকে হোল্ড করার কোনো রাস্তা নাই। তো ওইখানে আপনি ডায়াথার্মি কিভাবে ইউজ করবেন? আপনি একটা কন্ডাক্টিং মিডিয়াম, একটা ইনস্ট্রুমেন্ট বেছে নিবেন। এটা হচ্ছে সেই ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, এই প্লেন ফোর্সেপটা, প্লেন ডিসেক্টিং ফোর্সেপ সেই ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে আপনি ওই টিস্যুকে হোল্ড করবেন। আর যেহেতু এটা মেটাল, আপনি তার ব্যাক এন্ডে, অর্থাৎ এই যেখানে আপনি হোল্ড করতেছেন, সেই এন্ডে আপনি ডায়াফ্রামের প্রোব টাচ করবেন। এটা কারেন্টটা পাস করবে এবং হিট কোয়াগুলেশনে হিমোস্টেসিস হবে। ঠিক আছে, এই কথাগুলা একটু হয়তো মানে মনে রাখা কঠিন হইতে পারে। আপনি যদি অপারেটিভ রুমে যান বা অপারেশন থিয়েটারে যান, ঠিক আছে, তখন ডায়াফ্রামি করা একবার দেখলে আপনাদের মনে থাকবে। আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে সিজার। ঠিক আছে, এখন সিজার অনেক রকম আছে। বেইলি ল্যাবের যে 27th এডিশন আছে, সেটার ভলিউম 2 একদম ইন্ডেক্সের আগে দেখবেন কয়েকটা পেজ আছে, এখানে কিছু ইনস্ট্রুমেন্ট ডেসক্রাইব করা আছে। একদম লাস্টে ইন্ডেক্স আছে না? আপনাদের বাসায় যদি বেইলি ল্যাব থাকে অথবা পিডিএফ ফর্মে যদি বেইলি ল্যাব থাকে, দেখবেন যে খুব সম্ভব 1500 পৃষ্ঠা, 1500 সামথিং পেজ, 1532 মনে হয়। ঠিক আছে, এই পেজগুলায় এই ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে। সেখানে অনেক রকম সিজার বলা আছে, মেডজেনবাম সিজার বা আরো আদার সিজার। কিন্তু আপনাদের পরীক্ষায় এটাকে যা সিজার হিসাবে বললেই হবে। আচ্ছা, এই সিজার গুলা অনেক সময় আছে কার্ভ থাকে, অনেক সময় স্ট্রেট থাকে। এটা কিন্তু স্ট্রেট সিজার। ঠিক আছে, আর অনেক সময় কিছু কিছু সময় কার্ভ সিজার থাকতে পারে। যদি কার্ভ সিজার থাকে সেটাকে আপনারা কার্ভ সিজার বলবেন। ফাংশন কি? একটা হচ্ছে টু কাট দ্য টিস্যু। এখন কোন ধরনের টিস্যু? যেমন হচ্ছে আপনারা ল্যাপারেটমির সময় আমরা টু কাট দ্য পেরিটোনিয়াম, আমরা পেরিটোনিয়াম একটা নিট তৈরি করা হয়, পরে হচ্ছে সিজার দিয়ে এক্সটেন্ড করা হয় সেই ইনসিশনটা। আরেকটা যা ইম্পর্টেন্ট ফাংশন আছে সেটা হচ্ছে ডাইসেকশন, ডাইসেকশন অফ দ্য টিস্যু। এখন বলবেন কাটিং আর ডাইসেকশনের পার্থক্য কি? দেখেন, ডাইসেকশন হচ্ছে সেপারেশন অফ প্লেইং বিটুইন টু টাইপ অফ টিস্যু। ফর এন এক্সাম্পল, আপনার স্কিন ছিল, তার নিচে ছিল সাবকিউটেনিয়াস ফ্যাট, তারপর ডিপ ফাসা, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, তাই তো? এরকম ভাবেই তো সাধারণত আমরা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যদি চিন্তা করি, হুম, তাইলে দেখবো এক এক জায়গায় এক একটা হয়তো চেঞ্জ থাকতে পারে। যেমন কোনো জায়গায় একটু ডেফিসিয়েন্ট থাকতে পারে, কোনো জায়গায় অ্যাবডোমেনে যেমন ডিপ ফাসার 2টা লেয়ার থাকতে পারে। এখন এই লেয়ার গুলাকে অনেক সময় আলাদা করতে হয়। এখানে কিন্তু আমরা কাটি না, জাস্ট লেয়ার গুলাকে আলাদা করি। এই যে সেপারেশন অফ লেয়ার, একটা এক্সাম্পল দেই। মনে করেন আপনার হাতে একটা লাইপোমা আছে বা ব্যাকে একটা লাইপোমা আছে।
ঠিক আছে, সেখানে স্কিনে ইনসিশন দেওয়া হলো। এখন এই ইনসিশন দেওয়া হয়েছে তো একদম স্ট্রেইট, কিন্তু লাইপোমা তো আমরা একটা সার্কুলার, হ্যাঁ, ইউজুয়ালি সাধারণত সার্কুলার হয়, তাই তো? এই সার্কুলার জিনিসটাকে তো বের করতে গেলে কি করতে হয়? ওই টিস্যু থেকে সেপারেট করতে হয়। হ্যাঁ, সাবকিউটেনিয়াস লাইপোমাকে স্কিন থেকে সেপারেট করতে হয়। তার বাকি পোরশনকে। এরপর ওই দিক দিয়ে বের করে আনতে হয়। এই যে লাইপোমাকে আমরা, হ্যাঁ, সাবকিউটেনিয়াস লাইপোমাকে আমরা স্কিন থেকে সেপারেট করলাম। স্কিনে ইনসিশন দিলাম, লাইপোমাকে সেপারেট করলাম, তারপর সেটাকে বাইরে নিয়ে আসলাম। এই সেপারেশন অফ টিস্যু, এই ক্ষেত্রেও সিজার ব্যবহার করা হয়। তাই সিজারের ফাংশন হচ্ছে ২ টা। একটা হচ্ছে টু কাট দ্য টিস্যু। একটা এক্সাম্পল যদি বলে পেরিটোনিয়াম, আমরা ডিউরিং ল্যাপারেটমি আমরা সিজার ইউজ করি। আর আরেকটা ফাংশন হচ্ছে ডিউরিং ডাইসেকশন, সেপারেশন অফ টিস্যু। ঠিক আছে? স্টেরিলাইজেশন কি হইতে পারে? অটোক্লেভ। আচ্ছা, দেখেন এই জিনিসটার সাথেও আপনারা পরিচিত। বার্ট পার্কার হ্যান্ডেল, তাই না? স্যার, সিজারটা তো স্যার শার্প, তো এটাতে ওটু প্রবলেম হবে না? আপনি কি আবার স্টেরিলাইজেশন করার পর আপনি কি রিপিট করবেন? আপনার কথাগুলো একটু ভেঙে ভেঙে আসতেছে। আপনি কি রিপিট? সিজারটা হচ্ছে শার্প ইনস্ট্রুমেন্ট, তো এটা অটোক্লেভ করতে প্রবলেম হবে কিনা এটা জানতে চাইছি। হ্যাঁ, অটোক্লেভ করলে আপনার এই শার্পনেস কমবে। ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো প্রশ্ন করছেন। ঠিক আছে? সিজারটাও শার্প, অটোক্লেভ করলে কিন্তু শার্পনেস কমবে। কিন্তু পুরা ফাংশন হয়তো লস্ট হবে না। এই কারণে আমরা এটাকে অটোক্লেভই করি। ঠিক আছে? আচ্ছা। বার্ট পার্কার হ্যান্ডেল। এটা বার্ট পার্কার নাইফের ২ টা অংশ থাকে। একটা হচ্ছে বার্ট পার্কার হ্যান্ডেল, আর একটা হচ্ছে বার্ট পার্কার ব্লেড, বা নরমাল ব্লেড যেটা বলি আমরা, সার্জিক্যাল ব্লেড। এই যে ২ টাকে যখন একসাথে অ্যাসেম্বল করা হয় তখন আপনি পাবেন বার্ট পার্কার নাইফ। ঠিক আছে? এখন এই হ্যান্ডেল গুলা দেখেন একেকটা একেক শেপের, হ্যাঁ? যেগুলা হচ্ছে দেখেন যে সরু, সেগুলো আমরা হচ্ছে গিয়ে খুব সফিস্টিকেটেড টিস্যুতে পেন লাইক ম্যানারে আমরা হোল্ড করি। ঠিক আছে? আমরা পেইন্ট করার সময় দেখবেন অনেক সময় হচ্ছে কলমের মতো করে ধরে পেইন্ট করা হয় বা স্কেচ করা হয়, তাই তো? আর কলম তো আমরা ওইভাবে ব্যবহার করি, হ্যাঁ, ফাইন ওয়ার্কের জন্য। তো ফাইন ওয়ার্ক যেখানে লাগবে, ডেলিকেট টিস্যু, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এরকম ইলংগেটেড হ্যান্ডেল ইউজ করি। এটাকে হ্যান্ডেল নাম্বার 5 বলতেছি। আর ইউজুয়ালি যেগুলাতে আমরা ইনসিশন দেই ল্যাপারটমি, সেগুলা খুব ফাইনার না। ঠিক আছে? হ্যাঁ, লার্জ ইনসিশন থাকে। সেই জায়গায় ইউজুয়ালি আমরা 3 অর 4 ব্যবহার করি। আচ্ছা। এটার সাথে আপনারা দেখেন ব্লেড গুলা। ঠিক আছে? এই ব্লেডে সাধারণত একেকটা একেক রকম ব্লেড থাকে। এখন ২ টাকে আলাদাভাবে A এবং B তে দেখানোর কারণ হইলো এই যে আপনার ১০, ১১, ১২, ১৩, ১৫, হুম? যেমন এটা ১০, ১১, ঠিক আছে? এটা হচ্ছে ১৫, এটা হচ্ছে ১৩। এই হ্যান্ডেল গুলা সাধারণত ৩, ৫, ৭, ব্লেড গুলা ৩, ৫, ৭ নাম্বার হ্যান্ডেল অ্যাসেম্বল করতে হয়। আর এইখানে যেগুলো আছে, ঠিক আছে, এগুলো দেখেন মোটামুটি শেপ একই রকম। এই ব্লেড গুলা হ্যান্ডেল নাম্বার, বার্ট পার্কার হ্যান্ডেল নাম্বার 4 এ অ্যাসেম্বল করতে হয়। আচ্ছা, এইখানে দেখেন এই হ্যান্ডেল কিন্তু আমরা করব হচ্ছে অটোক্লেভ, কিন্তু এই ব্লেড যেটা সেটা শার্প, ঠিক আছে, ইনসিশনের জন্য ব্যবহার করা হয়। এটাকে আমরা করি গামারে রেডিয়েশন অর স্টেরিলাইজেশন বাই ইথিলিন অক্সাইড, যে কোনো একটা ওয়েতে করা হয়, ইউজুয়ালি ইথিলিন অক্সাইড দিয়ে করা হয়। ঠিক আছে? আচ্ছা,
ফাংশন যদি বলেন তাহলে বার্ট পার্কার নাইফের ফাংশন কি? সহজ কথা, ইনসিশন দেয়া টু কাট দ্য অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। তবে সব অ্যানাটমিক্যাল স্ট্রাকচার না ইজিলি আমরা কিনে ইনসিশন দেওয়ার জন্য ব্যবহার করি। আর কখনো কখনো যখন আমরা ইন্টেস্টাইনে ডিসেকশন অ্যানাস্টোমোসিস করি তখন ইন্টেস্টাইনের ক্ষেত্রেও ডিসেকশনের সময় আমরা ব্যবহার করি। এই ইনস্ট্রুমেন্টটা কি কেউ আইডেন্টিফাই করতে পেরেছেন? আগে আমরা যেগুলো বলেছি সেগুলো সব কিন্তু ওই যে মানে তাই সেগুলোর ফাংশন হচ্ছে ডিসেকশন। সবগুলার ফাংশনই কিন্তু ডিসেকশন অর কাটিং অর সেপারেশন অফ টিস্যু। কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা কিসের জন্য ব্যবহার করা হয়? রিট্রাক্টর Retractor, স্যার। sir. ভেরি গুড। ঠিক আছে, তাইলে এটা আমরা সাম কাইন্ড অফ রিট্রাক্টর। আচ্ছা, এখন এইখানে দেখেন আমি নামটা পরে বলতেছি। ঠিক আছে, এই জায়গায় এটাকে একটা কার্ভেচার দেখা যাচ্ছে, তাই না? এই কার্ভেচারটা করা হয়েছে যে এইখানে যে যে অর্গানটাকে আমরা রিট্রাক্ট করব সেই অর্গানের কার্ভেচার অনুযায়ী, অর্থাৎ এটা একটা স্পেসিফিক অর্গানের জন্যই তৈরি করা হয়েছে রিট্রাকশনের জন্য। ঠিক আছে, এইটাকে এই ইনস্ট্রুমেন্টের এই অংশটাকে বলা হয় ব্লেড আর তার পিছনের অংশটাকে বলা হয় হ্যান্ডেল। ঠিক আছে, এটাকে বলা হয় রিট্রাক্টরের ব্লেড। এই ব্লেডটা কিন্তু কাটার জন্য না বা ইনসিশনের জন্য না, এটা ইনস্ট্রুমেন্টের পার্ট হিসেবে এটাকে বলা হয় ব্লেড আর এইটুকুকে বলা হয় হ্যান্ডেল হোল্ড করার জন্য। ঠিক আছে, এই অংশটুকু। আচ্ছা, এই রিট্রাক্টর এই কার্ভেচার একদম স্পেসিফিক, এইটা লিভারকে রিট্রাক্ট করার জন্য ইউজ করা হয় এবং এই রিট্রাক্টরের নাম হচ্ছে ডেভার্স রিট্রাক্টর। ঠিক আছে, DEAVERS ডেভার্স রিট্রাক্টর। আচ্ছা, এখন দেখেন লিভারকে আমরা রিট্রাক্ট করি, এখানে লিভারের লোব যে কার্ভেচারে থাকে, রিট্রাক্টরের কার্ভেচারটা বেডের কার্ভেচারটা সেই রকম। অর্থাৎ আমরা লিভারের রাইট লোবকে রিট্রাক্ট করতে পারি, লেফট লোবকেও রিট্রাক্ট করতে পারি। এইটা যদি মনে রাখেন তাহলে এর ফাংশনটা মনে রাখা সহজ। এখন কখন হচ্ছে রাইট লোবকে রিট্রাক্ট করতে হয় সেই সার্জারি গুলোর নাম মনে রাখবেন, একটা বা দুইটা। আর লেফট লোবকে কখন রিট্রাক্ট করতে হয় সেই সার্জারির নাম মনে রাখবেন, তাইলে তার ফাংশন কমপ্লিট হয়ে গেল। যেমন রাইট লোবকে কখন রিট্রাক্ট করতে হয়, ইউজুয়ালি আমরা কলিসিস্টেক্টমি। ভেরি গুড, কলিসিস্টেক্টমি। ঠিক আছে, তারপর যদি আমরা হচ্ছে কোলিডোকল ইথোটমি করি তাইলেও কিন্তু আমরা রাইট লোবকে রিট্রাক্ট করতে হবে। আর লেফট লোবকে কখন রিট্রাক্ট করি? স্যার ডিউডেনাল আলসার পারফোরেশন রিপেয়ার। ডিওডেনাল আলসার পারফোরেশন একটা, ইউজুয়ালি ওইখানেও কিন্তু রাইট লোবকে করা হয়, কারণ আপনার ডিওডেনাল আলসার পারফোরেশন তো হয় ডিওডেনামে। ঠিক আছে, আর একটা আছে বলেন। স্যার গ্যাস্ট্রেক্টমি। গ্যাস্ট্রেক্টমি, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, গ্যাস্ট্রেক্টমি করতে পারি, গ্যাস্ট্রোজিজিওস্টমিতেও আমরা রিট্রাক্ট করা লাগতে পারে। ঠিক আছে, আর একটা স্পেসিফিক ইয়ে, হ্যাঁ, পেপটিক আলসারের সার্জারির সাথে রিলেটেড একটা সার্জারিতে ব্যবহার করা হয় ট্রাঙ্কাল বেগোটমি স্যার। ট্রাঙ্কাল ভেগাস। কেন? ভেগাস থাকে হচ্ছে যে ইসোফেজিয়াল এন্ডে, ওই এন্ডকে যদি আমাদের ভিজুয়ালাইজ করতে হয় তাইলে লেফট লোব অফ লিভারকে রিট্রাক্ট করতে হবে। ঠিক আছে, তাইলে দেখেন আমরা এটার নাম জানলাম ডেভার্স রিট্রাক্টর। তার স্টেলাইজেশন কি হবে? একটা মেটালিক ইনস্ট্রুমেন্ট, অটোক্লেভ। অটোক্লেভ। ফাংশন যদি বলে, আপনারা এখন ভাগ ভাগ করে এই চিন্তাটাকে যদি একটু মানে ভাগ করে গুছায় গুছায় রাখেন এক একটা কম্পার্টমেন্টে, তাইলে আনসার করা ইজিয়ার। এখন আপনি রাইট লোবের দুইটা সার্জারির কথা চিন্তা করেন, লেফট লোবের দুইটা সার্জারির কথা, যেখানে লেফট লোবকে রিট্রাক্ট করতে হয়, এরকম দুইটা সার্জারির কথা চিন্তা করেন। তাইলে দেখেন আপনার যদি বলে যে 4 সার্জারি ওয়্যার ইট ক্যান বি ইউজড, আপনি দেখেন চারটার নামই বলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে সাম কাইন্ড অফ রিট্রাক্টর, এটাকে বলা হয় মরিস রিট্রাক্টর। এই মরিস রিট্রাক্টর গুলা সিঙ্গেল ব্লেডেড হইতে পারে, ডাবল ব্লেডেড হইতে পারে। এই যে তার দুইটা এন্ড, এই দুইটা এন্ডকে আমরা ব্লেড বলি। যদি সিঙ্গেল ব্লেডেড হয় তাহলে এইটুকুতে শেষ। ঠিক আছে, এদিকে কোনো ব্লেড থাকবে না, তার হ্যান্ডেলটা একটু ইলাঙ্গেটেড থাকবে, এখানে শেষ। আর যদি ডাবল ব্লেডেড হয়, আপনারা এই ছবিতে যেভাবে দেখতেছেন, একদিকে একটা লার্জার ব্লেড থাকবে, একদিকে একটা স্মলার ব্লেড থাকবে। আচ্ছা, মরিস রিট্রাক্টর টু রিট্রাক্ট দ্য টিস্যু,
এখন কোন টিস্যু ইউজুয়ালি ইন কেস অফ লার্জ ইনসিশন ফর এন এক্সাম্পল লেপারটমি, সেই ক্ষেত্রে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে রিট্রাক্ট করার জন্য ইউজ করা হয়। তাইলে এখন যদি মরিস রিট্রাক্টরের ফাংশন বলে তাইলে আপনি লেপারটমি বলতে পারেন, অথবা স্পেসিফিক যদি সার্জারির নাম বলে তাইলেও বলতে পারেন। যেমন আমরা কোলিসিস্টেক্টমিতে কিন্তু অ্যাবডোমিনাল ওয়ালকে রিট্রাক্ট করার জন্য মরিস রিট্রাক্টর ব্যবহার করি, আর লিভারকে রিট্রাক্ট করার জন্য, লিভারের লোবকে রিট্রাক্ট করার জন্য আবার ভিতরে ডেভার্স রিট্রাক্টর ব্যবহার করি। তাইলে এরকম কতগুলো সার্জারি বলবেন যেটাতে লার্জ ইনসিশন ইউজ করা হয়, ঠিক আছে? যেমন এই যে ডিউরেনাল আলসার পারফোরেশন হইতে পারে, গ্যাস্ট্রেক্টমি হইতে পারে, রাইট হেমিকোলেক্টমি হইতে পারে। সব যে মিড লাইনে থাকবে এমন না, আপনার যে ট্রান্সভার্স ইনসিশন বা অবলিক ইনসিশন যেগুলো আছে সেক্ষেত্রে হইতে পারে। আর স্টেরিলাইজেশন এখানেও অটোক্লেভ। এই যে দেখেন আগে আমরা বলেছি যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে রিট্রাক্ট করার জন্য যেখানে লার্জ ইনসিশন সেটাতে আমরা ব্যবহার করেছিলাম মরিস রিট্রাক্টর, তাই তো? আর যদি স্মল ইনসিশন হয়, ফর এন এক্সাম্পল আপনি হার্নিয়া সার্জারিতে স্মল ইনসিশন থাকে, ওপেন অ্যাপেন্ডিসেক্টমি অপারেশনে স্মল ইনসিশন থাকে, ঠিক আছে? এই স্মল ইনসিশনের সার্জারির ক্ষেত্রে টু রিট্রাক্ট দ্য স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি এই রিট্রাক্টরটা। এই রিট্রাক্টরের নাম হচ্ছে লেনজেনবার্গ রিট্রাক্টর, ঠিক আছে? লেনজেনবার্গ, LANZENBACH, লেনজেনবার্গ রিট্রাক্টর। এটাকে অনেকে রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর বলা হয়, এবং কেউ কেউ কোনো সার্জন এটাকে ইউএস আর্মি রিট্রাক্টরও বলে। তাইলে এটার ইউজুয়ালি নাম তার নামে লেনজেনবার্গ রিট্রাক্টর। অনেক সময় আছে তার এই শেপের কারণে রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর, আর কেউ কেউ অকেশনালি এটাকে ইউএস শুনেন অনেক সার্জারি গুলো হয়, ঠিক আছে? সেই সার্জারি থেকে ইউএস আর্মি যে মেডিকেল কোর ছিল তারা এটাকে অনেক বেশি ব্যবহার করতো, কারণ এটা আপনার ওই যে হ্যান্ডি মরিস রিট্রাক্টর, রেভার্স রিট্রাক্টর আপনি কিন্তু খুব হ্যান্ডি না। এই রিট্রাক্টরটা ওরা খুব বেশি ইউজ করতো বা পপুলারাইজ করছিল। এই কারণে অনেক সময় ওই যে ইউএস আর্মির যেহেতু ওরা পপুলারাইজ করছে এই কারণে ইউএস আর্মি রিট্রাক্টর বলা হয়, ঠিক আছে? ফাংশনটা আর একবার বলেন স্যার। আচ্ছা, ফাংশন হচ্ছে টু রিট্রাক্ট দ্য স্কিন এন্ড সাবকিউটেনিয়াস টিস্যু ইন স্মল ইনসিশন সার্জারি। এখন যদি বলে যে প্রশ্ন এরকম থাকে যে নেম সাম অপারেশন, তাইলে এক নাম্বার হচ্ছে ওপেন অ্যাপেন্ডিসেক্টমি, ঠিক আছে? হ্যাঁ, রিপেয়ার অফ হার্নিয়া, মেশ রিপেয়ার অফ হার্নিয়া বা হার্নিওটমি, এইসব সার্জারির ক্ষেত্রে আমরা ইউজুয়ালি এই রিট্রাক্টর ব্যবহার করি, ঠিক আছে? আর এটারও স্টেরিলাইজেশন কিন্তু অটোক্লেভের মাধ্যমে করা হয়। আচ্ছা, এইটা একটা পিকুলিয়ার রিট্রাক্টর, এটাকে বলা হয় ফকম্যানস রিট্রাক্টর অর কেটসফোর্ড রিট্রাক্টর, ঠিক আছে? দেখেন এখানে অন্য রিট্রাক্টর গুলো আমরা ব্লেড পেয়েছি, এখানে কিন্তু ব্লেড নাই, ঠিক আছে? এই ব্লেডটাকে ডিভাইড করে 4টা পার্টে ভাগ করা হয়েছে এবং এটা ক্যাটস পোর মতো, বিড়ালের থাবার মতো, এই কারণে এটা ক্যাটস পো বা ফকম্যানস রিট্রাক্টর বলা হয়। আচ্ছা, এই রিট্রাক্টরটা ইউজ করা হয় ইউজুয়ালি স্কিনকে রিট্রাক্ট করার জন্য, স্পেশালি লিম্বের সার্জারির ক্ষেত্রে স্কিনকে রিট্রাক্ট করার জন্য এই রিট্রাক্টর ব্যবহার করা হয় স্পেসিফিক্যালি ফর স্কিন। কেন? দেখেন এইখানে যে তার কার্ভেচার, এই কার্ভেচারে স্কিনের থেকে বেশি টিস্যু কিন্তু আর ধরা সম্ভব না। এই ছবিটা একটু আপনাদের স্লাইডে দেখানোর জন্য একটু বড় করে দেখানো হয়েছে, কিন্তু দেখবেন যে এইটা এই কার্ভেচারের ভিতরে শুধুমাত্র স্কিনই জায়গা হবে। যেমন আমরা আগের রিট্রাক্টরে যদি দেখি, দেখেন এখানে ব্লেডে কিন্তু লার্জার, আপনি চাইলে এই যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের পুরোটুকুই এটা দিয়ে রিট্রাক্ট করতে পারবেন,
মরিস রিট্রাক্টর এখানে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে পুরোটুকুকে রিট্রাক্ট করতে পারবে। কিন্তু আপনারা যদি ক্যাটস ফর রিট্রাক্টরে দেখেন, ঠিক আছে, তাইলে দেখবেন যে এই রিট্রাক্টর শুধুমাত্র স্কিনকে রিট্রাক্ট করা যাবে। স্কিন রিট্রাক্টর যেমন হচ্ছে আপনার ডিউরিং এক্সিশন অফ সাবকিউটেনিয়াস, তখন আমরা এই ক্যাটস বা ফক্সেস রিট্রাক্টর ব্যবহার করি। প্লাস্টিক সার্জারিতে ওনারা যখন ফ্ল্যাপ বা গ্রাফটের কাজ করেন, ঠিক আছে, ইভেলি ফ্ল্যাপের সময় এই রিট্রাক্টর ব্যবহার করেন। এটারও কিন্তু স্টেরিলাইজেশন বাই অটোক্লেভ। স্যার জি বলেন আগের স্যার জি স্যার, ভোকমেন্স রিট্রাক্টরটা স্যার এই যে স্যার এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যু স্কুপ আউট করতে ইউজ করা হয়, এটা কি দেওয়া যাবে স্যার? হ্যাঁ দেয়া যাবে, তবে এই যে গ্রানুলেশন টিস্যুকে স্কুপ আউট করার জন্য, ঠিক আছে, আলাদা স্কোপ বলেই একটা, হ্যাঁ স্কুপ বলে আর কি, আমরা ওই যে আইসক্রিমের স্কুপ নেই না, স্কুপ বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটা ব্যবহার করা যায়, যাবে না এটা না, ব্যবহার করা যায়। কোনো ইনস্ট্রুমেন্টের হচ্ছে একাধিক ব্যবহার থাকে, তবে ওই যে ওই আপনি যে ফাংশনটা বলেছেন, ওই ফাংশনের জন্য আলাদা একটা ইনস্ট্রুমেন্টই আছে, স্কুপ বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, যে এক্সুবারেন্ট গ্রানুলেশন টিস্যুকে স্কুপ আউট করে বের করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এইটা সাধারণত আপনাদের পরীক্ষায় থাকে না, আমি ছবিটা দেখাইলাম এই কারণে, আপনারা হয়তো অপারেটিভ সার্জারি ভিডিওতে ইউটিউবে অনেক ভিডিও দেখবেন বা পরেও জীবনের ভিডিও দেখবেন যে সেলফ রিটেইনিং রিট্রাক্টর ব্যবহার করতেছে। আমাদের ইএনটি তে অনেক সময় ব্যবহার করে সেলফ রিটেইনিং রিট্রাক্টর। তো সেলফ রিটেইনিং রিট্রাক্টর কিছু না, ওইখানে রিট্রাক্টরটাকে ফিক্স করা, রিট্রাক্টর কে প্রথমে ক্লোজ অবস্থায় ঢুকানো হয়, তারপর হচ্ছে এইটাকে ওপেন করা হয়, ওপেন করার পরে ফিক্স করার একটা ইয়ে থাকে, হুম, ফিক্স করার জন্য একটা হ্যান্ডেলের মতো থাকে বা ক্যাচের মতো থাকে। তো এইটাকে হ্যান্ড আপনার ম্যানুয়ালি হোল্ড করতে হয় না। আপনি রিট্রাক্টর ওই জায়গায় রিট্রাক্টর রেখে এটাকে ওপেন করে জাস্ট লক করে দিলেই হবে, ক্যাচটাকে লক করে দিলেই এই ইনস্ট্রুমেন্টটা ওই জায়গায় থাকবে এবং ওই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বলেন বা আপনার অপারেটিভ ফিলিয়ে সে রিট্রাক্টর হিসেবে কাজ করবে। ডেভার্স রিট্রাক্টর কিন্তু আমাদের ম্যানুয়ালি হোল্ড করতে হয়, লেনজেনবার্গ রিট্রাক্টর ম্যানুয়ালি হোল্ড করতে হয়, ক্যাটস রিট্রাক্টর ম্যানুয়ালি হোল্ড করতে হয়, ঠিক আছে। এই রিট্রাক্টর গুলো তৈরি হয়েছে হ্যান্ডকে ফ্রি করার জন্য, ঠিক আছে, একটা ডেলিকেট সার্জারি, তখন হয়তো সার্জন যিনি থাকবেন তার সাথে অ্যাসিস্ট্যান্টকেও অনেকগুলা কাজ করতে হয়, তার হ্যান্ড ফ্রি থাকলে সুবিধা। এইসব ক্ষেত্রে আমরা এই রিট্রাক্টর গুলা ব্যবহার করি, এগুলাকে বলা হয় সেলফ রিটেইনিং রিট্রাক্টর। যেমন এটা হচ্ছে মিলিন সেলফ রিটেইনিং ব্লাডার রিট্রাক্টর, ঠিক আছে। ব্লাডারের একটা সার্জারি আছে মিলিন সার্জারি, ঠিক আছে, প্রস্টেটেক্টমি তো মিলিন প্রস্টেটেক্টমি বলে সার্জারি আছে, একজন ইউরোলজিস্টের নামে করা, ঠিক আছে। তো এটা মিলিন সেলফ রিটেইনিং ব্লাডার রিট্রাক্টর, এটা মনে রাখার দরকার নেই, এটা ঠিক আছে, নাম মনে রাখতে গিয়া বা এটা নোট ডাউন করতে গিয়া কষ্ট করার দরকার, এটা পরীক্ষায় থাকবে না, আপনাদের পরীক্ষার যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এটার ভিতরে এটা নাই, কিন্তু আমি দেখাইলাম কারণ এই জিনিসটা আপনারা দেখে রাখেন, যে কখনো যাতে অবাক হইতে না হয় যে আমরা তো কখনো দেখি নাই। হুম, কখনো আপনি যখন অন্য জায়গায় ডিপার্টমেন্টে কাজ করতে যাবেন তখন যেন এটা হুট করে দেখে অবাক হইতে না হয়। আচ্ছা, তাইলে দেখেন আমরা ডাইসেকশনের ইনস্ট্রুমেন্ট গুলা মোটামুটি একবার দেখা হয়েছে, তারপর রিট্রাক্টর যেগুলো আপনাদের পরীক্ষায় থাকে সেগুলো অনেকগুলোই দেখা হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। এখন টিস্যু হোল্ডিং, ঠিক আছে, টিস্যু হোল্ডিং এর ফরসেপ গুলো থাকে, এর ভিতর হচ্ছে এটা একটা ফরসেপ, এটাকে বলা হয় ব্যাবকক ফরসেপ, ব্যাবকক, ঠিক আছে, ব্যাবকক টিস্যু ফরসেপ। আপনি যদি কমপ্লিট করতে চান, যেমন আইডেন্টিফিকেশন ওই যে বলেছিলাম যে স্টেট অর কার্ভ বলতে হয়, এখানেও কিছু কমপ্লিটনেস এর প্রয়োজন আছে, যেমন এটা ব্যাবকক তার নাম, আর হোয়াট কাইন্ড অফ ফোর্সেপ, টিস্যু ফোর্সেপ, এটার কাজই হচ্ছে টিস্যু হোল্ড করা। আচ্ছা, এখন টিস্যু ফোর্সেপ যেগুলা সেগুলো থাকে ট্রমাটিক বা আর হচ্ছে এট্রমাটিক,
ঠিক আছে? ট্রমাটিক আসলে কোনো জায়গায় ট্রমা করার জন্য ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় না, কিন্তু ট্রমাটিক বলার কারণ তার সেই, ঠিক আছে, তার পার্টের কারণে। এটা অ্যাট্রমাটিক কারণ, এটা দেখেন টিপটা থাকে ব্লান্ট, এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে ওপেন। এখানে দেখেন তার টিপটা ব্লান্ট, ঠিক আছে? এই ব্লান্ট থাকার কারণে এইটার টিস্যু ট্রমা কম করবে, ঠিক আছে? তো টিস্যুকে হোল্ড করার জন্য আমরা এটা ব্যবহার করি। অনেক সময় আছে যে আপনি anterior abdominal ওয়াল হোল্ড করতে পারবেন। আচ্ছা, কিন্তু anterior abdominal ওয়াল থেকেও ডেলিকেট যে টিস্যু, ফর এন এক্সাম্পল, আমরা যখন ওপেন অ্যাপেন্ডিসেক্টমি করি, অ্যাপেন্ডিক্সকে হোল্ড করতে হয়। অনেক সময় আছে সিকামকে হোল্ড করতে হয়। তো এই সিকামকে অর অ্যাপেন্ডিক্সকে হোল্ড করার জন্য আমরা এই ব্যাপকক টিস্যু ফোর্সের ব্যবহার করি। সিকামের একটা পার্ট অফ সিকাম অর ওয়াল অফ সিকামকে যদি আমরা হোল্ড করতে হয়, তখন আমরা এই ব্যাপকক টিস্যু ফোর্সের ব্যবহার করি। সেম কাইন্ড যদি ব্লাডারে আমরা অনেক সময় ব্যবহার করি। আর এটা স্পেসিফিক্যালি দুইটা ফাংশন আছে। দেখেন এই যে ব্যাপকক টিস্যু ফোর্সেসের এই জায়গায় তার ব্লেডের কার্ভেচার এইরকম যে এখানে একটা হলো আছে। এই হলোতে, ঠিক আছে, ন্যারো লিনিয়ার স্ট্রাকচারকে হোল্ড করা যায় উইদাউট কজিং এনি ট্রমা। এখন এইরকম ন্যারো লিনিয়ার স্ট্রাকচার কি কি আছে? ফর এন এক্সাম্পল, আমরা যখন হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন করি, আমরা অ্যাপেন্ডিক্সকে এটার ভিতর হোল্ড করতে পারবো। যদি আমরা ইউরেটারে কোনো সময়, হ্যাঁ, ইউরেটারাল লিথোটমি করি, তখন ইউরেটারকে এখানে হোল্ড করতে পারবো। সেম থিং যখন আমরা হার্নিয়া সার্জারি করব, ঠিক আছে, আমরা স্পারমাটিক কর্ড এন্ড টেস্টিকুলার ভেসেল যেগুলো থাকে সেইগুলাকে এটার ভিতর হোল্ড করতে পারবো, ঠিক আছে? এই হোল্ড করলে আমরা যে স্ট্রাকচারকে হোল্ড করব সেই স্ট্রাকচারের ট্রমা হবে। তাইলে আইডেন্টিফিকেশন হচ্ছে এটা ব্যাপক টিস্যু ফোর্সের। আচ্ছা, ফাংশন কি? টু হোল্ড দ্য টিস্যু ইন এ ট্রমাটিক ওয়ে। কি কি হোল্ড করতে পারে? ফর এন এক্সাম্পল, হোল্ড দ্য সিকাম ডিউরিং appendectomy, to hold the appendix during appendectomy, to hold the spermatic cord and testicular vessel during hernia surgery, to hold the ureter during ureteral lithotomy. তাইলে এই যে যে সার্জারি গুলার কথা বললাম, এইসব জায়গায় আমরা ব্যাপক ব্যবহার করতে পারি, ব্যাপক টিস্যু ফোর্সের ব্যবহার করতে পারি। আর স্টেরিলাইজেশন তো অটোক্লেভ। আচ্ছা, এইটা দেখেন আরেকটা ফাংশন আমরা বলেছিলাম যে হিমোস্টেসিস, অর্থাৎ আমরা ইনসিশন দিয়েছি ভেসেল থেকে ব্লিড করতে, এই ব্লিডিংটা বন্ধ করতে হবে দুইটা কারণে। একটা হলো ব্লিডিং স্টপ করার জন্য, আরেকটা হচ্ছে অপারেটিভ ফিল্ডকে যদি আমরা মানে ওয়েল ভিজুয়ালাইজ করতে চাই। দেখেন যেখানে ব্লাড আসবে সেখানে কিন্তু ভিজুয়াল ফিল্ড, হ্যাঁ, আমাদের ন্যারো হয়ে যাবে, আমরা ওই ফিল্ডটা আর খুব ভালোভাবে দেখতে পারবো না। তো এই জায়গায় আমাদের হিমোস্টেসিস করা দরকার। আমরা অপারেটিভ ফিল্ডকে যদি ক্লিন রাখতে চাই প্লাস ব্লিডিং কে স্টপ করতে চাই, এই হিমোস্টেসিসের জন্য ব্লিডিং ভেসেলকে থেকে ব্লিডিং বন্ধ করার জন্য, ভেসেল গুলোকে হোল্ড করে রাখার জন্য আমরা একটা ফোর্সেপ ব্যবহার করি, এটাকে বলা হয় হিমোস্টেটিক ফোর্সেপ অর হিমোস্ট্যাট। এটাকে দুইভাবে বলা যায়, হিমোস্টেটিক ফোর্সেপ অর হিমোস্ট্যাট। আচ্ছা, এই ক্ষেত্রে সাধারণত একাধিক অ্যাডজেক্টিভ লাগানো হয়। যেমন এইটা দেখেন কার্ভ, কার্ভ কেন দেখেন, তার এই এন্ডটা কিন্তু আপনার সারফেস টাচ করেছে, আর এই টিপটা কিন্তু সারফেস টাচ করেনি, দেখছেন? কারণ কি? সেটা কার্ভ বলে। তাইলে এটা কার্ভ হিমোস্টেটিক ফোর্সেস। আচ্ছা, পরীক্ষার সময় অনেক সময় বলা হয় যে সাইজ বলতে, আমরা আগে যখন অ্যাকচুয়াল ইনস্ট্রুমেন্ট দিতাম তখন বলতাম যে সাইজ লেখার জন্য। দেখেন আপনি যদি বুঝতে পারেন যে এটা স্মল সাইজ, তাইলে স্মল সাইজ লিখবেন। আপনি যদি বুঝতে পারেন এটা মিডিয়াম সাইজ লিখবেন। আপনি যদি বুঝতে পারেন লার্জ সাইজ লিখবেন। কিন্তু যদি বুঝতে না পারেন, শুধুমাত্র কার্ভ হিমোস্টেটিক ফোর্সেস, দ্যাট ইজ এনাফ, ঠিক আছে? যদি আইডেন্টিফাই করতে পারেন যে না এটা লার্জ সাইজ, তাইলে লার্জ সাইজ লিখবেন। যদি আইডেন্টিফাই করতে পারেন মিডিয়াম সাইজ লিখবেন। স্মল সাইজ হলে স্মল সাইজ লিখবেন, ঠিক আছে? আর
তারপরে আরেকটা কথা, সেটা হচ্ছে কার্ভ ওর স্টেট, কারণ এটা কার্ভ, স্টেটও কিন্তু আছে। ঠিক আছে, হিমোস্ট্যাটিক ফোর্সের স্টেটও থাকে। আমি চেষ্টা করবো নেক্সট ডেতে মানে সবগুলাকে একসাথে দেখানোর জন্য, কার্ভ, স্টেট, লার্জ, মিডিয়াম, স্মল সবগুলোকে একসাথে দেখানোর জন্য, তাইলে আপনারা কম্পেয়ার করতে পারবেন। আচ্ছা, তাইলে হিমোস্ট্যাটিক ফোর্সেপ গুলা কি কাজ করে? হিমোস্টেসিস করে। ঠিক আছে, হিমোস্টেসিস কোথায় করতে পারে? ফর এক্সাম্পল, আপনি ইনসিশন দিয়েছেন, ঠিক আছে, ইনসিশন থেকে সেখানে ব্লিড করতেছে, সেই ব্লিডিং ভেসেলকে আপনার হোল্ড করতে হবে, তখন আপনি ব্যবহার করবেন। যখন আপনি ডিসেকশন অ্যানাস্টোমোসিস করতেছেন, স্মল ইন্টেস্টাইন, একটা পার্ট অফ ইন্টেস্টাইন, সেখানে মনে করেন যে গ্যাংগ্রিনাস, সেই গ্যাংগ্রিনাস ইন্টেস্টাইনকে আপনি রিসেক্ট করে ফেলে দিচ্ছেন, আবার যে ফেলে দেওয়ার পরে তার যে দুইটা এন্ড রয়ে গেল, সেই দুইটা এন্ডকে আবার অ্যানাস্টোমোসিস করে দিচ্ছেন। এই ক্ষেত্রে আপনার ইন্টেস্টাইনের যে ব্লাড সাপ্লাই আছে সেটাকে কিন্তু হিমোস্টেসিস করতে হবে। এই ব্লাড সাপ্লাই গুলা কিসের মাধ্যমে আসে? মেসেন্টারির মাধ্যমে আসে। এই মেসেন্টারির ভিতর যে মেসেন্টারিক ভেসেল গুলো আছে সেগুলোকে হোল্ড করতে হবে, ওই পোর্শনের জন্য যেগুলো আছে হোল্ড করে, ঠিক আছে, লাইগেট করে দিতে হবে। তাই আমরা এই জায়গায় হিমোস্টেসিস জন্য ব্যবহার করি। তাই ফাংশন হচ্ছে হিমোস্টেসিস। আচ্ছা, কখনো কখনো আমরা অন্য টিস্যু হোল্ড করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। কোন টিস্যু? ইউজুয়ালি, হ্যাঁ, লেস ভাস্কুলার টিস্যু। ফর এক্সাম্পল পেরিটোনিয়াম, পেরিটোনিয়ামকে আমরা হোল্ড করার জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাইলে ফার্স্ট ফাংশন হচ্ছে বা প্রাইম ফাংশন হচ্ছে হিমোস্টেসিস। সেকেন্ড ফাংশন যে আমরা অনেক সময় টিস্যু হোল্ড করার জন্য ব্যবহার করতে পারি। আর ডেফিনেটলি এটার ক্ষেত্রেও স্টেরিলাইজেশন হচ্ছে অটোক্লেভ। আচ্ছা, আমরা আরেকটা ফাংশন পড়েছিলাম যে সুচারিং। এই সুচারিং এর জন্য কি কি লাগে? সাধারণত একটা নিডল লাগবে, ঠিক আছে, একটা সুচার মেটেরিয়াল লাগবে, আর সেই নিডলকে হোল্ড করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট লাগে, সেটাকে বলে নিডল হোল্ডার অর নিডল হোল্ডিং ফোর্সেপ। এটা হচ্ছে নিডল হোল্ডিং ফোর্সেপ। দেখেন এটার সাথে এটার কিছু পার্থক্য আছে। এখানে দেখেন এই টিপটা কিন্তু অনেকখানি পয়েন্টেড, হ্যাঁ, এবং কার্ভ, আর এটা দেখেন স্ট্রেইট, আর টিপটা ব্লান্ট। তবে মেইন পার্থক্য যেটা, সেটা আরেকটা ছবিতে আমরা দেখব। এখানে দেখেন অনেকগুলো নিডল হোল্ডারের ছবিতে আছে, সেখানে কার্ভও আছে, স্ট্রেইটও আছে। কিন্তু নিডল হোল্ডার চিনতে গেলে আমরা তাকে ওপেন করব, এবং ওপেন করলে তার যে ব্লেড আছে সেখানে একটা পার্টিকেল সেরেশন দেখব। ঠিক আছে, এই যে এখানে কিছু সেরেশন আছে, ছবিটা যদি আরেকটু বড় হইতো বোঝা যেত। অর্থাৎ তার ব্লেডের সাথে ভার্টিক্যাল সেরেশন থাকবে এবং একটা গ্রুভ থাকবে। এই গ্রুভটা দেখেই চেনা যাবে যে এটা নিডল হোল্ডার। এবং এখানে ছবিতে দেখেন স্মল কার্ভ নিডল হোল্ডারের ছবি দেওয়া আছে, মিডিয়াম সাইজ কার্ভ নিডল হোল্ডার, স্মল স্ট্রেট, মিডিয়াম সাইজ স্ট্রেট, ঠিক আছে, হ্যাঁ, লং কার্ভ, লং স্ট্রেট। এখানে কিন্তু সাইজগুলো আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। কিন্তু যদি একটা পিকচার দেওয়া থাকে যে, হ্যাঁ, এই জায়গায় কিন্তু সাইজ আর আইডেন্টিফাই করা সম্ভব না। এই জায়গায় আপনারা স্ট্রেট নিডল হোল্ডার বা স্ট্রেট নিডল হোল্ডিং ফোর্সেপ এইটুকু বললেই আপনাদের আইডেন্টিফিকেশন শেষ। আচ্ছা, ফাংশন কি? টু হোল্ড দা নিডল ডিউরিং সুচার। আপনি টিস্যুকে যখন সুচার দিয়ে ক্লোজ করতেছেন অথবা কোনো ফেসের লাইগেট করার সময় আপনি সুচার মেটেরিয়াল ব্যবহার করতেছেন, তখন সেটাকে হোল্ড করার জন্য আপনি নিডল হোল্ডার ব্যবহার করেন। এটার স্টেরিলাইজেশন কি? এটার স্টেরিলাইজেশনও হচ্ছে অটোক্লেভ। আচ্ছা, তা না মনে হয় আমরা অনেক সময় বলেছি, তাই না? একটা ব্রেক নেই আমরা, ঠিক আছে, আমরা আবার একটু রিপিট করি জিনিসগুলা।
আচ্ছা, এই স্লাইডটা কি দেখা যাচ্ছে? আমি স্লাইড শো করতে পারতেছি না কোনো একটা কারণে। হ্যাঁ, এই স্লাইডটা কি ভিজিবল কিনা? জি স্যার। আচ্ছা, এখন আপনারা একটু নামগুলা বলে যান। যেখানে এ যে যেকোনো যে কেউ ট্রাই করতে পারেন। হ্যাঁ, না পারলেও তো আমরা বাকিরা হেল্প করব। ঠিক আছে? ভুল হইলে সমস্যা নাই। ভুল হইতেই পারে, ভুল হইলে সমস্যা নাই। স্যার the dissecting forces are total. আচ্ছা, ভেরি গুড। এইটা প্লেন ফোর্সেস, প্লেইন ডিসেক্টিং ফোর্সেস। আচ্ছা, এটা কার্ভড Straight সিজার, scissor. ভেরি গুড। এইগুলা বার্ড পার্কারস হ্যান্ডেল, এইগুলা বার্ড পার্কারস ব্লেড, এইটা Device ঠিক device আছে, detector. রিভার্স ডিটেক্টর। এটা Morris detector. মরিস ডিটেক্টর, ভেরি গুড। এটা Langenberg detector. আচ্ছা, এটা আর কি নাম আছে? রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর, ইউএস আর্মি রিট্রাক্টর, ভেরি গুড। এটা ক্যাটসপো, Getspo Bachmann's detector. এটার দরকার নাই, এটা বলো। টিস্যু হোল্ডিং ফোর্সেস, টিস্যু হোল্ডিং ফোর্সেস, কিন্তু স্পেসিফিক নাম ব্যাবকক্স বলতে টিস্যু হবে। হোল্ডিং ফোর্সেস, Babcock's ব্যাপকক টিস্যু হোল্ডিং ফোর্সেস বা ব্যাপকক টিস্যু ফোর্সেসও বলে অনেক সময়। এখন মনে রাখবেন, এই যে টিস্যু হোল্ডিং ফোর্সেস কিন্তু একাধিক আছে। ঠিক আছে? এলিস আছে, ব্যাপকক আছে, আরো আদার টাইপেরও আছে। তো এইটা ব্যাপকক এই কারণে স্পেসিফিক্যালি মনে রাখতে হবে নামটা। আচ্ছা, এটা Carb hemostatic forceps. কার্ভ হেমোস্ট্যাটিক ফোর্সেস, ভেরি গুড। এটা needle holding forceps. নিউরন হোল্ডিং ফোর্সেস। আচ্ছা, এই পিকচারটা দেওয়া আছে। ঠিক আছে, তাইলে আমাদের একটু রিভিউ করা হলো, তাই না? এখন দেখি আমরা একটু ভিডিওটা দেখি। প্রথমেই দেখেন ওনারা কি করছেন, শেভিং, ক্রেপিং এন্ড ডেপ। ঠিক আছে? যেখানে হচ্ছে কোনো হেয়ার থাকে বডির যে পার্টে, সেখানে সার্জারি করতে গেলে আমরা শেভ করে নিই অথবা ক্লিপিং করে নিই, হেয়ার ক্লিপিং করে নিই। তারপর প্রিপারেশন। ঠিক আছে? সেই ওয়াশটা সাধারণত ক্লোরোহেক্সিডিন বা পভিডন আয়োডিন দিয়ে দেওয়া হয়। তারপরে একটা চারদিকে যে অপারেটিভ ফিল্ড, তার চারদিকে একটা স্টেরাইল টেপ দেওয়া হয়। স্টেরাইল টেপের উদ্দেশ্য কি? যাতে এই পাশে যখন সার্জন দাঁড়াবেন, তার পাশে যেন শিটস অফ লিনেন থাকে, যাতে একটা স্টেরাইল ফিল্ড তৈরি হয়। তাহলে শেভিং, ক্রেপিং, ড্রেপিং, তিনটা কথা। এই যে দেখেন ড্রেপিং শিট দিচ্ছে। আচ্ছা, এখন ল্যান্ডমার্ক। আচ্ছা, এই জায়গায় একটা অসঙ্গতি আছে, কেউ কি অসঙ্গতিটা বলতে পারবেন আমাকে? এই ছবিতে একটা অসঙ্গতি আছে, দেখেন এখানে আম্বিলিকাস দেখানো, তার মানে এটা হচ্ছে গিয়া হেড এন্ড, আমরা তো অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন দেখতেছি, আর এটা হচ্ছে তাইলে তার লেগ এন্ড, তাই না? পেশেন্টের হেড এন্ড হচ্ছে এইদিকে, আর এটা হচ্ছে তার লেগ এন্ড। হ্যাঁ, এখন ইনসিশনটা কোন দিকে দেওয়া হচ্ছে দেখেন। এই অসঙ্গতিটা কি কারো চোখে পড়েছে? বলতে পারবেন অসঙ্গতিটা The কি? left side 90 is degree Left minus. ভেরি গুড, লেফট সাইডে। অ্যাকচুয়ালি যখন এই ভিডিওগুলো দেখানো হয় ইয়েতে, তখন একটা মিরর ইফেক্টের মতো হয়, তাই না? দেখেন যে জুমে কিন্তু আপনি ভিডিও বা পিকচার দেখানোর সময় ইয়ে করা যায় যে মিররিং অপশন থাকে, তাই না? সেলফি ক্যামেরা যখন ছবি তুলেন তখন দেখবেন যে ছবি, আপনার যদি টি শার্টে কোনো লেখা থাকে, লেখাগুলো উল্টো আসে। এই ক্ষেত্রে ওই মিররিং ইফেক্ট আছে। এই ছবিটা কিন্তু, হ্যাঁ, মিররিং ইফেক্টের কারণে মনে হচ্ছে লেফট সাইডে চলে গেছে, অ্যাকচুয়ালি ওইটা রাইট সাইড। ঠিক আছে? এই, হ্যাঁ, ছবিটা যদি আপনারা উল্টার অবস্থায় চিন্তা করেন তাইলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখন ল্যান্ডমার্ক গুলো কি? আম্বলিকাস আর এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন জয়েন করব।
তার মিডিয়াল 2/3 আর ল্যাটেরাল 1/3। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। হ্যাঁ, তার সাথে যদি আমরা অবলিকলি একটা ইনসিশন দেই বা তার সাথে পারপেন্ডিকুলার ইনসিশন দেই, সেটা হবে গ্রিড আয়রন ইনসিশন। এই ইনসিশনটা কিন্তু গ্রিড আয়রন ইনসিশন। এখন লেয়ার গুলা দেখেন, প্রথমে স্কিন আমরা ইনসিশন দিলাম, তার নিচে কি থাকে? সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে। সাবকিউটেনিয়াস ফ্যাট ইয়েলো যে দেখা যাচ্ছিল, এটা সাবকিউটেনিয়াস ফ্যাট। তারপর থাকবে হচ্ছে অ্যাবডোমেনের ক্ষেত্রে সুপারফিশিয়াল এন্ড ডিপ ফাসা, তাই তো? সুপারফিশিয়াল ফাসা তো ওইভাবে আইডেন্টিফাই করা যায় না, তবে ডিপ ফাসা আইডেন্টিফাই করা যায়। ফাসা স্কারপা এবং ফাসা ক্যাম্পার, তাই না? আচ্ছা, এখন ফাইবার গুলার ডিরেকশন। যদি ওরিয়েন্টেশন অনুযায়ী চিন্তা করেন, এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, কারণ পকেট ডিরেকশনে ফাইবার গুলো আছে। এই যে রিট্রাক্টর দেখেন, এই পিকচারটা আপনারা খেয়াল করেন, একটা সেলফ রিটেনিং রিট্রাক্টর ব্যবহার করা হয়েছে, আর তার সাথে এদিকে আরেকটা রিট্রাক্টর। ওই রিট্রাক্টরের নাম কি? সেলফ রিটেনিং রিট্রাক্টর আমরা চিনেই ফেললাম, কিন্তু ওই রিট্রাক্টরের নাম কি? স্মল ইনসিশন। দেখেন, স্মল ইনসিশন সার্জারিতে একটা রিট্রাক্টর ব্যবহার করা হয়েছে, চিনতে পারছেন? Right angle retractor. রাইট অ্যাঙ্গেল রিট্রাক্টর আর লেঞ্জেনবার্গ রিট্রাক্টর, তাই তো? Right angle, sir. হ্যাঁ। এখন দেখেন ইন্টারনাল অবলিক দেখা যাচ্ছে। এক্সটার্নাল অবলিক ছিল অ্যাপোনিউরোসিস, আর ইন্টারনাল অবলিক হচ্ছে মাসলটাই দেখা যাচ্ছে, তাই না? এই মাসলকে কিন্তু আমরা কাটি না, স্প্লিট করি। মাসল ফাইবারকে স্প্লিট করি। দেখেন এখানে কিন্তু মাসল কেটে ফেলা হয়নি, দুটো ফাইবারের মাঝখানে জায়গা তৈরি করে নেওয়া হয়েছে, স্প্লিট করা হয়েছে দুই দিকে সরায়। দেন দেখেন ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, তাই না? সেইটাও মাসল এবং সেইটা স্প্লিট করা হয়েছে। এই দেখেন, এখন লেঞ্জেনবার্গ রিট্রাক্টরটা ঢুকানো হবে, দেখছেন? এই যে রিট্রাক্টর ঢুকানো হইলো, এটা লেঞ্জেনবার্গ রিট্রাক্টর। এর নিচে পেরিটোনিয়াম, তাইলে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, ইন্টারনাল এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসল, আর সব ভিতরে আমরা পাইছি পেরিটোনিয়াম। সিজার দিয়ে কাটা হইলো, দুই দিকে হোল্ড করা হয়েছে দুইটা হেমোস্ট্যাটিক ফোর্সেপ দিয়ে। যেহেতু একিউট অ্যাপেন্ডিসাইটিস একটা ইনফ্লামেটরি কন্ডিশন বা ইনফেক্টিভ কন্ডিশন, একটা মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশনের জন্য একটা সোয়াব নিয়ে নিচ্ছেন। এইটা কিন্তু পেরিটোনিয়াম, কাটা হচ্ছে পেরিটোনিয়াম। ভিতর থেকে এই যে ইনফ্লামেটরি ফ্লুইড যেটা আছে, ইনফ্লামেশনের কারণে কিছু ইনফ্লামেটরি ফ্লুইড কালেকশন হয়েছে, সেটা বের হয়ে আসছে। এখন সিকামকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। কিভাবে সিকাম আইডেন্টিফাই করা যায়? সিনিয়র কলাই থাকবে, তাই না? টিনিয়া কলাই দেখাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে মনে রাখেন যে অ্যাপেন্ডিক্সের তো কতগুলো পজিশন আছে, এটা কিন্তু অপারেটিভ সার্জারির
স্টেশন গুলো আসে যে অ্যাপেন্ডিক্সের পেলভিক, রেট্রোসিকাল, প্রি-আইলিয়াল, পোস্ট-আইলিয়াল পার্সেন্ট সহ লিখতে হয়। আপনাদের বেরি ল্যাবে আছে, ঠিক আছে? এটা একবার দেখে নিয়ে ছবিতেই দেওয়া আছে, এটা একবার ছবি দেখে নিতে পারে, ঠিক আছে? তো এখানে দুইটাই ভাগে দেখানো হয়েছে, একটা নন রেট্রোসিকাল আর একটা রেট্রোসিকাল। রেট্রোসিকালটা অ্যানাটমি আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, এই কারণে আমরা নন রেট্রোসিকালটাই দেখি। আচ্ছা, এই যে টিস্যু ফোরসেপ দিয়ে হোল্ড করলো, এটা কোন টিস্যু ফোরসেপ? আবার দেখেন। দেখছেন? এই যে টিস্যু ফোরসেপটা কোন টিস্যু ফোরসেপ? Babcock's. ব্যাবকক টিস্যু ফোরসেপ। এটা সিকামকে হোল্ড করেছে, তাই না? টিনিয়া কলাই এন্ড হইছে কোথায়? বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্সে। টিনিয়া কলাই ধরে আগাইলো এবং ওই দেখেন অ্যাপেন্ডিক্সে ওরা বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্সকে আইডেন্টিফাই করছে। এই যে দেখেন, এটা অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? এটাকেও একটা ব্যাপক ফোর্সেপ দিয়ে হোল্ড করেছে। এখন পরের স্টেপ কি হবে, যে আমরা মেজো অ্যাপেন্ডিক্স যেটা দিয়ে তার ব্লাড সাপ্লাই আসে, মেজো অ্যাপেন্ডিক্সকে লাইগেট করব বা বেঁধে দিব তার ভেসেল সহ, এবং পরে অ্যাপেন্ডিক্সকে রিমুভ করব। মেজো অ্যাপেন্ডিক্সকে বেঁধে দিচ্ছে, আগে লাইগেট করতেছে, হেমোস্টেট দিয়ে হোল্ড করতেছে, তারপর কেটে দিল মেজো অ্যাপেন্ডিক্স। ভেসেল সহ কিন্তু হোল্ড করা আছে হিমোস্টেটিক ফোরসেপ, তাই না? এই দেখেন এখানে হিমোস্টেটিক ফোরসেপের ফাংশন আপনি দেখে নিচ্ছেন। মেজো অ্যাপেন্ডিক্স উইথ ইটস ভেসেল এটাকে এই আরেকটা অংশকে হোল্ড করলো। মেজো অ্যাপেন্ডিক্সকে দুইটা হিমোস্টেটিক ফোরসেপ দিয়ে হোল্ড করেছে, অ্যাপেন্ডিক্সকে দুইটা ব্যাপক টিস্যু ফোরসেপ দিয়ে হোল্ড করেছে। এই যেখানে এখন অ্যাপেন্ডিক্সটা ফ্রি হয়ে গেছে, মেজো অ্যাপেন্ডিক্স হিমোস্টেটিক ফোরসেপ দিয়ে ধরে সরিয়ে ফেলা হয়েছে। এখন ওই অংশটুকু ভেসেলটাকে লাইগেট করে দেওয়া হচ্ছে। আগে হিমোস্টেটিক ফোরসেপ দিয়ে আমরা হোল্ড করেছিলাম, এখন লাইগেট করে দিচ্ছে। এই যে বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স, ওইখানে ওই পাশে সিকাম। বেস অফ দ্য অ্যাপেন্ডিক্স কে লাইগেট করা হচ্ছে এখন। এখন রিমুভ করা হলো, দেখছেন? এখন সিকাম আর অ্যাপেন্ডিক্স এর বেসটাকে দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা আমরা অ্যাভয়েড করব, নন রেট্রোসিকালের একটু অ্যানাটমিটা ডিফিকাল্ট, ঠিক আছে? শেষের অংশটুকু দেখেন, ক্লোজার অংশটুকু দেখেন। তাইলে একবার হচ্ছে কি আপনারা ওপেনিং এর সময় দেখেছেন যে
বাইরে থেকে ভিতরে গেছে, এখন ভিতর থেকে বাইরে আসবে। তাই ফার্স্ট লেয়ার দেখেন সবচেয়ে ভিতরের লেয়ার হচ্ছে পেরিটোনিয়াম, আর পেরিটোনিয়াম আগে ক্লোজ করবে। এরপরে ট্রান্সভার্স অ্যাবডোমিনিস আর ইন্টারনাল অবলিক মাসল, ঠিক আছে? ওই যে ভিতরে দেখেন যেটা আপনার প্লেন ডিসেক্টিং ফোরসেপ দিয়ে দেখাচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল অবলিক। ওইটাকে আর আলাদাভাবে দেওয়া হয় না, একসাথে আপনার দেওয়ার চেষ্টা করা হয়, কারণ ওইটা তো মাসল কাটা হয় না, স্প্লিট করা হয়েছে। জাস্ট অ্যাপোজ করার জন্য কিছু বাইট দেওয়া হবে বা সুচারিং করা হবে, যাতে মাসলের ফাইবার গুলো অ্যাপোজ থাকে। এখানে কিন্তু কিছু কাটা হয় নাই। এরপরে দেখেন এই যে এখন হোয়াইট, হ্যাঁ, গ্লিস্টেনিং ফাইবার যেগুলা, এটা হলো এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস। এখানে কিন্তু মাসল নাই। ল্যাটেরাল অ্যাবডোমিনাল ওয়াল, এখানে কিন্তু এক্সটার্নাল অবলিক মাসল নাই, অ্যাপোনিউরোসিস। তাহলে অ্যাপোনিউরোসিস ক্লোজ করা হইলো। এখন এই যে বিপাশা আর সুপারফিশিয়াল যে সাবকিউটেনিয়াস ফেজ থাকে সেটা ক্লোজারের আগে সাধারণত একটা কোভিসেপ দিয়ে ওয়াশ দেওয়া হয়, ঠিক আছে? কারণ ইনফেক্টিভ কেস ছিল। এখন স্কিন ক্লোজ করা হবে। লেয়ার গুলো মনে থাকবে, একদম ভিতরে পেরিটোনিয়াম, দেন হচ্ছে গিয়ে ট্রান্সভার্সাল অ্যাবডোমিনিস, দেন ইন্টারনাল অবলিক, তারপরে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরোসিস, তারপরে সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা এবং সাবকিউটেনিয়াস ফ্যাট, একদম বাইরের স্কিন। যদি ভেতর থেকে আস্তে আস্তে চলে আসে। এখন এইটুকুতে কারো প্রশ্ন আছে কিনা? বুঝা গেছে এইটুকু? জি স্যার। আচ্ছা দেখেন, এইখানে কিন্তু আমরা সবগুলা আজকে যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখেছি সেগুলো ফাংশন কিন্তু দেখানো হয়ে গেছে। যেমন প্রথমে আপনারা ডিসেকশনের ইনস্ট্রুমেন্ট, বার্ড পার্কার নাইফ, তারপর প্লেন ডিসেক্টিং ফোরসেপ, তারপর হচ্ছে সিজার, সেটার ফাংশন দেখে ফেলেছেন। দেন রিট্রাক্টরের ভিতরে আমরা লেজেন্ডবেক রিট্রাক্টরের ফাংশন দেখেছি। দেন টিস্যু হোল্ডিং ফোরসেপ, ব্যাপকক টিস্যু হোল্ডিং ফোরসেপ দিয়ে কিভাবে তারা সিকাম ধরেছে, অ্যাপেন্ডিক্স ধরেছে, এইটাতে এই ভিডিওতে কিন্তু আমরা একবার দেখেছি। দেন হিমোস্ট্যাটিক ফোরসেপ কি করছি আমরা, ওই যে অ্যাপেন্ডিকুলার আর্টারি যেটা মেজো অ্যাপেন্ডিক্স এর ভিতর দিয়ে আসছে সেটাকে কি করার জন্য, হিমোস্ট্যাসিসের জন্য হোল্ড করেছি এবং পরে লাইগেট করেছি, তাই না? তারপর নিডল হোল্ডার, নিডলটাকে হোল্ড হোল্ড করার জন্য, ইউজ করার জন্য আমরা নিডল হোল্ডিং ফোরসেপ কিভাবে ব্যবহার করতে হয় এই ভিডিওটা কিন্তু আছে। তার মানে মোটামুটি আমরা যে আজকে যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখেছি, প্রত্যেকটা সেট অফ ইনস্ট্রুমেন্ট, গ্রুপ অফ ইনস্ট্রুমেন্টের ফাংশন কিন্তু এই ভিডিওতে আছে। আপনারা এখন রিকল করে দেখেন। ইনস্ট্রুমেন্ট গুলা গুগল ড্রাইভে আপলোড করে আমি আপনাদের লিংক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, বারবার দেখার চেষ্টা করবেন। ভিডিও গুলা চেষ্টা করবো, অ্যাপ্লায়েন্স গুলা, স্পেসিমেন্ট গুলা যেগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে? পরীক্ষার জন্য একটা প্রশ্ন ব্যাংক তৈরি করা আছে সবগুলা ইনস্ট্রুমেন্টে, সেটা আপনাদের আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা পরে আপনাদের অবসর সময়ে রিকল করতে পারেন, বারবার দেখতে পারবেন। মোবাইলে ডাউনলোড করে রাখবেন, বারবার দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এইটুকু থাকুক। আমরা চেষ্টা করবো আগামীকালকে বাকি ইনস্ট্রুমেন্ট দেখার। এর ভিতরে যদি কারো কোনো কোয়েশন থাকে আপনারা করতে পারেন, এখন চাইলে করতে পারেন, পরেও চাইলে করতে পারেন, ঠিক আছে? কারো কোনো কোয়েশন আছে? আচ্ছা, কারো যদি কোনো কোয়েশন না থাকে তাইলে আজকের ক্লাস এখানে শেষ। ভালো থাকেন, ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।